আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফাইনাল এক্সাম সিলেবাস ডিসকাশনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আপনাদের যে ফাইনালের সিলেবাস বা সাজেশনটা দেওয়া ছিল সেটা একটু আমরা ওপেন করি। আচ্ছা, এটা ছিল আপনাদের ফাইনাল এক্সাম সিলেবাসের ওভারঅল যে কন্টেন্ট গুলোর সাজেশন কোথা থেকে কত মার্কের থাকবে সেটা। তো ফার্স্টে ছিল সুপারভাইজড আনসুপারভাইজড রিইনফোর্সমেন্ট লার্নিং। এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে 10 10 20 মার্কের। সেই কোশ্চেন গুলো হবে কেমন, অ্যাপ্লিকেশন বেসড। দেখা যাচ্ছে কোনো কিছু দেয়া আছে, কোনো অ্যাপ্লিকেশন একটা, তখন সেটা আইডেন্টিফাই করতে হবে যে ওইটা আসলে সুপারভাইজড ক্যাটাগরির মধ্যে পড়বে না আনসুপারভাইজড নাকি রিইনফোর্সমেন্ট লার্নিং এই ক্যাটাগরির মধ্যে যাবে। বা কোনো একটা প্রবলেম ডিসকাশন দেয়া আছে, বা কোনো একটা ডেটার সেট সম্পর্কে কোনো কিছু দেয়া আছে, বা কোনো একটা সিনারিও দেয়া আছে, সেখান থেকে আপনার আইডেন্টিফাই করতে হবে বা ওই প্রবলেমটা কিভাবে অ্যানালাইসিস করা যাবে সেটা সম্পর্কে লিখতে হবে। অ্যাপ্লিকেশন বেসড থিওরি টাইপের 20 মার্ক। এরপরে এখানে আছে লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন ফুল ম্যাথ টাইপের প্রবলেম দেয়া থাকবে, সেখান থেকে 15 মার্কের। কে নিয়ারেস্ট নেইবার, এটাও ম্যাথ প্রবলেম থাকবে, 15 মার্কস। লজিস্টিক রিগ্রেশনেও ম্যাথ প্রবলেম 10 মার্কসের। এরপরে মিনম্যাক্স অ্যালগোরিদম, মিনম্যাক্স উইথ আলফাবেটা প্রুনিং ফর গ্রেম সলভিং, এটাও কোন একটা প্রবলেম সলভ করতে দেয়া থাকবে, যেটা মিনম্যাক্স দিয়ে সলভ করতে হবে, আলফাবেটা প্রুনিং দিয়ে সলভ করতে হবে। কনফিউশন ম্যাট্রিক্স, কনফিউশন ম্যাট্রিক্স একটা দেয়া থাকবে, সেখান থেকে আমাদের পারফরমেন্স ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে হবে। কি কি পারফরমেন্স ম্যাট্রিক্স সেগুলো হতে পারে, যেমন অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর। এগুলো সবগুলোর ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে আমাদের প্রবলেম সলভ করতে হবে। কেস বেসড রিজনিং, মডেল বেসড রিজনিং, হাইব্রিড মডেল ইন প্রবলেম সলভিং। যে কোনো প্রবলেম সলভ করার জন্য কেস বেসড রিজনিং বা মডেল বেসড রিজনিং অথবা হাইব্রিড মডেল কিভাবে কাজ করে সেইটা দিয়ে আমাদের একটা সিনারিও দেয়া থাকবে, সেইটা আমাদের সলভ করতে হবে যে আহ, এটা আসলে কেস বেসড রিজনিং না মডেল বেসড রিজনিং নাকি হাইব্রিড মডেল সেটা। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এইগুলা কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা আসলে কিভাবে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করা হয়। তো কোনো একটা কেস দেয়া থাকলে বা কোনো একটা সিনারিও দেয়া থাকলে সেখান থেকে আমাদের লিখতে হবে থিওরিটিক্যাল বেসড যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি এনএলপি কি। আচ্ছা, এরপরে আমাদের থিওরি কম্পোনেন্ট ডায়াগ্রাম অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি, ওটার ডায়াগ্রামটা কি, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের আর কি কি কম্পোনেন্ট আছে। এর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার আছে, আর্কিটেকচারাল ডায়াগ্রাম গুলো নিউরাল নেটওয়ার্ক, সেখান থেকে 10 মার্কস। এবার অবটেন দ্য আউটপুট অফ নিউরন ইউজিং বাইনারি এন্ড বাইপোলার সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা কি, সেটা দিয়ে কিভাবে আমরা আউটপুট নিউরনের ক্যালকুলেশনটা করতে পারি, এই টাইপের ম্যাথ প্রবলেম সলভ। দেন দিয়েছিল ক্রিয়েটিং এ ডিসিশন ট্রি ম্যানুয়ালি ফ্রম এনি ডেটা সেট। কোনো একটা ডেটা সেট দেয়া থাকলে সেই ডেটা সেট থেকে একটা ডিসিশন ট্রি ম্যানুয়ালি তৈরি করতে হবে, সেটার এন্ট্রপি ক্যালকুলেশন করতে হবে, ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে হবে এই ফিচার গুলো দিয়ে। তো এখান থেকে দেখা যাচ্ছে 10 15 দুইটা কোশ্চেন, 25 মার্কের। কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, ম্যাথ প্রবলেম, 10 মার্ক, 15 মার্কস। কে মিনস ক্লাস্টারিং এটা কোন টাইপের অ্যালগোরিদম ছিল, যেটা যে আনসুপারভাইজড একটা অ্যালগোরিদম ছিল। কে সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদম, এখান থেকে 15 মার্কস ম্যাথ। র্যান্ডম ফরেস্ট ম্যাথ প্রবলেম সলভ, 15 মার্কস। তো এই হচ্ছে ওভারঅল আপনাদের যে সিলেবাসটা দেওয়া ছিল সেই কন্টেন্ট গুলো। আমরা এবার একটা একটা করে আগাই শুরু থেকে। আপনাদের এগুলো সবকিছুই গুগল ক্লাসরুমে সুন্দরভাবে দেয়া আছে, তো সেখান থেকেই আপনারা স্টাডি করতে পারবেন। আচ্ছা, এটা ছিল প্রথমটার প্রথম কন্টেন্টের যে আমাদের সুপারভাইজড আনসুপারভাইজড লার্নিং। এরপরে ওখানে লজিস্টিক রিগ্রেশন, কেএনএন এবং লিনিয়ার রিগ্রেশন, এগুলো এখানে দেয়া ছিল। তো মেশিন লার্নিং অ্যালগোরিদমকে আমরা সাধারণত তিনটা ক্যাটাগরিতে ভাগ করে থাকি, একটা সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং।
সুপারভাইজড লার্নিং এর বিভিন্ন অ্যালগোরিদম আছে, লিনিয়ার, লজিস্টিক, সাপোর্ট ভেক্টর, এসভিএম, কেএনএন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং অ্যালগোরিদম। তো এক একটা বিভিন্ন ধরনের কাজগুলোর ক্ষেত্রে এক একটা অ্যালগোরিদম সলভ করে থাকে। আনসুপারভাইজড এরও বিভিন্ন অ্যালগোরিদম আছে, রিইনফোর্সমেন্ট লার্নিং এরও বিভিন্ন ধরনের অ্যালগোরিদম গুলো আছে। এরপরে ডিপ লার্নিং এর কিছু অ্যালগোরিদমের নামগুলো আছে। তো এখান থেকে আমাদের এই অ্যালগোরিদমের নামগুলো জানতে হবে যে আসলে কোন, মানে অল্প, দেখা যাচ্ছে প্রত্যেকটারই কয়েকটা করে অ্যালগোরিদমের নাম জানলে আমি ওই সম্পর্কে আসলে লিখতে পারবো যে কোনো কিছু আসলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যালগোরিদম কিছু আছে, তো মেশিন লার্নিং এবং অ্যাপ্লিকেশন এখান থেকে একটু বেশি দরকার যে অ্যাপ সুপারভাইজ লার্নিং আমার কি কি অ্যালগোরিদম গুলো আছে এবং সেগুলোর অ্যাপ্লিকেশন বেসড কেমন, কোন অ্যাপ্লিকেশন বেসড। তো এরকম টাইপের কোন একটা অ্যাপ্লিকেশন বেসড দেয়া থাকতে পারে সুপারভাইজড, আনসুপারভাইজড বা রিইনফোর্সমেন্ট লার্নিং, তখন সেগুলো আইডেন্টিফাই করে আপনার লিখতে হবে। বা কয়েকটা দেয়া থাকলো সেখান থেকে কোনটা কোন ক্যাটাগরির মধ্যে যাবে সেটা আপনার আইডেন্টিফাই করে লিখতে হবে, সুপারভাইজড, আনসুপারভাইজড, রিইনফোর্সমেন্ট লার্নিং। ডিপ লার্নিং অ্যালগোরিদম বা ডিপ লার্নিং কি কি অ্যালগোরিদম গুলো আছে, যেমন সিএনএন, আরএনএন, এফএনএন, এলএসটিএম, এগুলো ডিপ লার্নিং এর অ্যালগোরিদম। এবং অ্যাপ্লিকেশন বেসড কোন সেক্টর গুলোতে আমরা ডিপ লার্নিং এর এগুলো ইউজ করে থাকি, সেই অ্যাপ্লিকেশন গুলো আমরা জানলেই হবে। এখানে অনেক ডিটেলস আছে, এই ডিটেলস একদম হুবহু মুখস্থ করতে হবে এরকম কিছু না। এখান থেকে আপনার আইডিয়া নিয়ে যে আসলে কোন অ্যালগোরিদম গুলা আছে, মেজর, মানে মেজর কিছু অ্যালগোরিদম গুলা, এবং তার অ্যাপ্লিকেশন সেক্টর গুলা কোনগুলা, এবং যে কোনো একটা অ্যাপ্লিকেশন দেয়া থাকলে বা যে কোনো একটা প্রবলেম সিনারিও দেয়া থাকলে আমি যেন বুঝতে পারি ওটা আসলে কোন অ্যালগোরিদমের মধ্যে যাবে বা কোন ক্যাটাগরির মধ্যে যাবে, সুপারভাইজড, আনসুপারভাইজড, আর রিইনফোর্সমেন্ট লার্নিং আর ডিপ লার্নিং ক্যাটাগরি, বা এআই এর কোনো প্রবলেম হতে পারে সেটা, এই ক্যাটাগরি কোনটার মধ্যে যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে, বা সেটা এনএলপির মধ্যে যাচ্ছে কিনা, ট্রান্সফার নেটওয়ার্কের মধ্যে। আচ্ছা, এরপরে আমাদের ছিল লিনিয়ার রিগ্রেশনে ম্যাথ প্রবলেম সলভ। তো আমরা আমরা এগুলো ক্লাসে করছিলাম যে লিনিয়ার রিগ্রেশন এটা সুপারভাইজ লার্নিং অ্যালগোরিদম। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো এক বা একাধিক থাকতে পারে, সেগুলো থেকে আমাদের একটা বেস্ট ফিট লাইন তৈরি করতে হয়। তো আমাদের ডেটা সেটে কিছু একটা ডেটা সেট দেয়া থাকবে, সেটা এরকম প্যাটার্নের ডেটা সেটটা দেয়া থাকলো যে আওয়ার অফ স্টাডি, এক্সাম স্কোর, সেখান থেকে আমাদের একটা বেস্ট ফিট লাইন তৈরি করতে হবে বা কোনো একটা ভ্যালুর জন্য আমাদের রেজাল্ট বের করতে হবে। যেমন আওয়ার অফ স্টাডি, এখানে এই প্রবলেমটা দেওয়া ছিল যে আমার 6 আওয়ার অফ স্টাডি, এ স্টুডেন্ট হু স্টাডিড 6 আওয়ার, তার ক্ষেত্রে এক্সাম স্কোর কত হবে সেটা প্রিডিক্ট করতে হবে। তো এরকম লিনিয়ার রিগ্রেশন, এখানে টু ভেরিয়েবলের একটা প্রবলেম। তো এখানে দিয়ে আমাদের ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ এক্স প্লাস বি, এটা বেস্ট ফিট লাইনের একটা আমাদের স্লোপ আর ইন্টারসেপ্ট, এই ভ্যালুগুলোকে আমাদের ক্যালকুলেশন করতে হয়। মিনিমাইজ দ্য ইরর কস্ট ফাংশন, এটা অবশ্য অত ডিটেলস আপনাদের দেখাইছিলাম না, শুধু প্রবলেম সলভ করতে বলছিলাম। সলভিং দ্য প্রবলেম, যখন ডাব্লিউ আর বি এর এই ফর্মুলাটা আমাদের জানতে হবে, ফর্মুলা দিয়ে আমি এগুলা ভ্যালুগুলো দেয়া আছে সেখান থেকে আমাদের একটা বেস্ট ফিট লাইন তৈরি করতে পারবো, এবং সেই লাইনে আমাদের কত ভ্যালুর জন্য বের করতে বলা হয়েছে সেটা দিয়ে স্কোর প্রেডিক্ট করতে পারবো। আচ্ছা, লজিস্টিক রিগ্রেশন। তো লজিস্টিক রিগ্রেশন আপনাদের ভাইভাতে অনেকটাই কোশ্চেন করা হয়েছে, লজিস্টিক রিগ্রেশনে কোন ধরনের ফাংশন ইউজ করা হয় আপনারা সবাই বলতে পারেন না, অনেকেই বলতে পারেন না। তো এটা ছিল সিগময়েড ফাংশন। তো লজিস্টিক রিগ্রেশন দিয়েও আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন টাইপের প্রবলেম সলভ করতে পারি, বা রিগ্রেশন টাইপেরও সলভ করা যায়। তো সিগময়েড ফাংশনের আমাদের যে প্রবাবিলিটিটা হবে, সিগমা জেড সমান 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। এখন এই জেড এর যে টার্মটা সেটাকে আমরা লিখবো জেড সমান W1 x1 W2 x2 প্লাস WN xN ইকুয়াল প্লাস বি ইকুয়াল বি। এটাই হলো আমাদের জেড এর ফর্মুলাটা। এখন আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে, এখন এই ডেটা সেটটা টেবিল আকারে না দিয়ে সরাসরি দেওয়া আছে, সেটা টেবিল আকারেও থাকতে পারে, সরাসরিও থাকতে পারে। তো টেবিল আকারে থাকলে কি হবে, এখানে দুইটা কলাম হবে, একটা হলো এক্স এর যে ভ্যালুগুলো সেটা হলো আওয়ার অফ স্টাডি, আর এদিকে রেজাল্ট ওয়াই এক্সিস এ আরেকটা, সেটা পাস নাকি ফেল সেই ক্যাটাগরি গুলো। এখান থেকে আমাদের একটা লজিস্টিক রিগ্রেশন মডেল ফিট করতে হবে। তো আমরা যখন বের করব তখন সবসময় মানে ওয়ান এর জন্যই ক্যালকুলেশনটা করব, দ্যাট মিনস ওয়ান এখানে পাস করার প্রবাবিলিটি। অন্য কোনো প্রবলেমের জন্য যে কোনো কিছু থাকতে পারে, আমরা সেখানে একটাকে ওয়ান অ্যাসাইন করবো, একটাকে জিরো অ্যাসাইন করব। তো জিরো অ্যাসাইন করে সেটাকে সেভাবে ক্যালকুলেশন করা যাবে, ওয়ান অ্যাসাইন করলে ওয়ান ক্যালকুলেশন হবে। তো আমরা সবসময় জানি যে প্রবাবিলিটি সবসময় ওয়ান হয়, যে মানে টোটাল প্রবাবিলিটি ওয়ান,
যে পাস করার সম্ভাবনা যদি আমার 0.7 হয়, তাহলে ফেল করার সম্ভাবনা হবে 0.3। ওভারঅল আমার দুইটা মিলে 1 হতে হবে। তো আমার পাস করার প্রবাবিলিটি পি অফ ওয়াই ওয়ান এক্স, এখান থেকে সিগমা জেড 1/1 + e⁻² মাইনাস ডাব্লিউ এক্স প্লাস বি। তো হয় ডাব্লিউ ওয়েট আর বিটা হলো আমার বায়াস। তো ওইখান দিয়ে আমি এই কস্ট ফাংশন এগুলো আপনাদের ম্যাথ সলভের ক্ষেত্রে কস্ট ফাংশনের ক্যালকুলেশন গুলো করতে হয় না, এটা বাদেই ক্যালকুলেশন গুলো করা হয় শুধু জানার জন্য কস্ট ফাংশনটা আসলে কি বা কিভাবে করা হয়। তো লিনিয়ার মডেল আমরা লিখে দিলাম যে জেড সমান ডাব্লিউ এক্স প্লাস বি। এখন ডাব্লিউ আর বি এর মানটা আমরা কোথায় পাবো? আমরা ওই যে লিনিয়ার রিগ্রেশনের মধ্যে দেখছিলাম ফর্মুলা, ডাব্লিউ আর বি এর ফর্মুলাটা ছিল কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এই ফর্মুলা দিয়ে আমাদের ডাব্লিউ আর বি এর মানটা লজিস্টিক রিগ্রেশনে ক্যালকুলেশন করতে হবে। করার পরে এখান থেকে ফর দ্য স্টুডেন্ট হু স্টাডি 6 আওয়ার, তার জন্য আমাদের প্রবাবিলিটি বের করতে হবে। তো তার পাস করার প্রবাবিলিটি 0.5। এখন এখান থেকে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা থ্রেশহোল্ড ধরে, যে থ্রেশহোল্ড ধরতে পারি যে এটার উপরের ভ্যালুগুলো আসলে সেগুলোকে আমরা পাস ধরতে পারি, আর কম আসলে ফেল ধরতে পারি যে কোনো একটা পয়েন্ট। থ্রেশহোল্ড সেটা 0.5ই হবে, এক্সাক্ট এরকম না, সেটা 0.6ও আসতে পারে, 7ও আসতে পারে। যা আপনাদের ক্ষেত্রে কত থ্রেশহোল্ড? আপনাদের ক্ষেত্রে 40% পাস, তার মানে 0.4 হলে সে পাস, আদারওয়াইজ সে ফেল হয়ে যাবে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজার এগুলো অতটা লাগবে না, শুধু ম্যাথ সলভ করলেই হবে। আচ্ছা, কে এন এন, কে নিয়ারেস্ট নেইবার, এটা আপনার নিয়ারেস্ট ডিস্টেন্স ক্যালকুলেশন করে সেখান থেকে মেজরিটি ভোটিং এর উপরে ডিপেন্ড করে আমাদের আউটপুট রেজাল্টটাকে নিয়ে আসে। তো আমাদের কিছু লেভেল ডেটা দেওয়া আছে, পয়েন্ট যেমন আওয়ার অফ স্টাডি, কিছু পয়েন্ট দেওয়া আছে এবং ক্লাস দেওয়া আছে পাস অথবা ফেল। এখন এই পয়েন্ট গুলাকে এরকম ভাবেও দেয়া থাকতে পারে, অথবা এটা স্প্লিট হয়ে আরো দুইটা কলাম তৈরি হতে পারে, সেরকমও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো উই ওয়ান্ট টু ক্লাসিফাই নিউ পয়েন্ট এক্স নিউ ইকুয়াল টু 4 4, এইটাকে আমরা ক্লাসিফাই করব নতুন পয়েন্টকে, এবং যখন কে এর মান 3 এটার জন্য, তার মানে কে এর মান 3 এর জন্য এই পয়েন্টটা আসলে কোন ক্লাসের মধ্যে যাবে, সেটা কি পাস নাকি ফেল ক্যাটাগরির মধ্যে যাবে। তো সেখান থেকে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স ডি 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 এই ফর্মুলাটা আমরা জানি। এখন আমাদের যে নতুন পয়েন্টটা আছে এই যে 4 4, এই পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্ট আমাদের গিভেন যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলোর ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। ডিস্টেন্স ক্যালকুলেশন করে আমরা দেখব যে আমাদের কোন ডিস্টেন্স গুলো কাছাকাছি আছে। আচ্ছা, এখন আমাদের ডিস্টেন্স গুলো বের করব, বের করার পর ডিস্টেন্স গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, ছোট থেকে বড় সাজানোর পরে আমাদের কে এর ভ্যালু কত ছিল? 3। 3 এর কারণে আমরা মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে সবচেয়ে কম ভ্যালু বা কাছাকাছি যে তিনটা ডিস্টেন্স আছে সেই তিনটা ডিস্টেন্স কে নেব। কে এর ভ্যালু 5 থাকলে 5টা ডিস্টেন্স কে নিলাম, 2 থাকলে 2টাকে নিতাম। এরপরে 3 নিয়ারেস্ট নেইবার এখান থেকে চুজ করব, চুজ করার পরে দেখবো যে এগুলা যে ডিস্টেন্স গুলো আমরা নিচ্ছি এগুলার ক্লাস কোনটার মধ্যে আছে। তার মানে ক্লাস গুলো আমরা জানবো কোথা থেকে? জানবো হচ্ছে এই যে এখান থেকে দেয়া আছে যে আমরা যে ডিস্টেন্স তিনটা কাছাকাছি নিলাম সেইটা আসলে কোন ক্লাস গিভেন, সেই গিভেন ক্লাস অনুযায়ী আমরা এখানে দিব। দেওয়ার পরে দেখবো যে মেজরিটি ভোট কোন ক্লাসে পড়ছে, সেই ক্লাসটাই আমার হবে আউট রেজাল্টেড ক্লাস নতুন পয়েন্টের জন্য। তো এটা ছিল প্রথম একটা ডকুমেন্ট সেখান থেকে। এরপরে আমাদের দেয়া ছিল আলফা বিটা প্রোনি এবং মিন ম্যাক্স অ্যালগরিদম। মিন ম্যাক্স অ্যালগরিদম এন্ড মিন ম্যাক্স উইথ আলফা বিটা প্রোনি অ্যালগরিদম। তো মিন ম্যাক্স অ্যালগরিদম এখান থেকে আমাদের ছিল কত মার্কের? মিন ম্যাক্স অ্যালগরিদম এন্ড মিন ম্যাক্স উইথ আলফা বিটা প্রোনিং ফর গেমস প্লেইং এর ক্ষেত্রে 15 মার্কসের প্রবলেম একটা দেয়া ছিল। তো এইটা হলো মিনম্যাক্স অ্যালগোরিদম। মিনম্যাক্স অ্যালগোরিদম একটা গেম প্লেইং প্রবলেমের জন্য ইউজ করা হয়। আমাদের কিছু নোট গুলো দেওয়া থাকে, সেখান থেকে মিন প্লেয়ার এবং ম্যাক্স প্লেয়ার গুলা
আমাদের গেম প্লে করে থাকে। তো মিনম্যাক্স অ্যালগোরিদম এটা একটা রিকার্সিভ বা ব্যাক ট্রেকিং অ্যালগোরিদম, মানে পেছন দিকে আসে এটা ডিসিশন মেকিং এর জন্য গেম থিওরির ক্ষেত্রে, যে আমার টার্মিনাল থেকে ব্যাক ট্র্যাক করতে করতে একদম রুটের দিকে আসে। তো এটা বিভিন্ন ধরনের চেস গেম, চেকার গেমস, টিকটক, এই গেমগুলো, এই ধরনের প্রবলেমে এই মিনম্যাক্স অ্যালগোরিদম গুলো ইউজ করা হয়। এখানে দুইটা প্লেয়ার থাকে, একটা মিন প্লেয়ার থাকে, ম্যাক্স প্লেয়ার থাকে। মিন প্লেয়ার তার চাল দিয়ে কাজ করে, ম্যাক্স প্লেয়ার, তো ম্যাক্স যে প্লেয়ারটা থাকে সে অলওয়েজ চায় ম্যাক্সিমাইজ করতে, আর মিন যে প্লেয়ারটা চায় থাকে সে অলওয়েজ চায় মিনিমাইজ করতে। তার মানে কি হয়, আলটিমেটটা রেজাল্টটা যে ম্যাক্স প্লেয়ারটা ম্যাক্সিমাইজ করতে চায়, বাট মিন প্লেয়ারের জন্য সে পুরা ম্যাক্সিমাইজেশনে যেতে পারে না। আবার মিন প্লেয়ারটা মিনিমাইজেশনে যেতে চায়, কিন্তু ম্যাক্স প্লেয়ারের কারণে সে পুরোপুরি মিনিমাইজেশনে যেতে পারে না। তো এই অ্যালগোরিদমটা কাজ করে ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদমের অনেকটাই কনসেপ্ট অনুসরণ করে। তো আমরা একটা প্রবলেম দেখি। আচ্ছা, মিনম্যাক্স অ্যালগোরিদমের কিছু প্রপার্টিস আছে, সেটা হলো এটা কমপ্লিট, অপটিমাল, টাইম কমপ্লেক্সিটি বি টু দি পাওয়ার এম, আর স্পেস কমপ্লেক্সিটি বিএম। এবং এটার লিমিটেশন হলো, দেখা যায় আমাদের প্রত্যেকটা নোড গুলোকে এক্সপ্লোর করতে হয়, এই কারণে এটার ব্রাঞ্চিং ফ্যাক্টরটা বেশি হয়, যে আমাদের অনেকগুলো চয়েস এখান থেকে নিতে হয়। তো এই অ্যালগোরিদমের ইমপ্রুভমেন্টে আরেকটা অ্যালগোরিদম ইউজ করা হয়, সেটা হলো আলফা বিটা প্রুনিং অ্যালগোরিদম। তো মিনম্যাক্স এর আমরা যে এক্সাম্পলটা দেখি সেটা হলো, এই যে এটা কিছু দেয়া আছে আমাদের টার্মিনাল নোড ভ্যালু, যে -1 4 2 6 -3 -5 0 7। আচ্ছা, এরকম একটা ট্রি আপনাদের কোশ্চেনে দেয়া থাকতে পারে, আবার নাও দেয়া থাকতে পারে ট্রি। ট্রি দেয়া থাকলে সেটা দিয়ে তো আপনি সলভ করতে পারছেন ইজিলি। যদি না দেয়া থাকে, কিছু টার্মিনাল নোড দেয়া থাকে, টার্মিনাল নোড দেয়া থাকলে আপনারা করবেন কি, টার্মিনাল নোড গুলাকে সবচেয়ে নিচে লিখে নেবেন, উপরে স্পেস রাখবেন, কিছু রাখার পরে দুইটা করে নিয়ে তার উপরের নোডে দিবেন, দুইটা করে নিয়ে উপরে কানেক্টেড করবেন, এইভাবে কানেক্টেড করে করে একটা ট্রি তৈরি করবেন। তার মানে টার্মিনাল নোড যাই দেয়া থাকুক না কেন, আপনারা নিচ থেকে উপরের দিকে ট্রি তৈরি করতে করতে যাবেন। এবং বলা থাকবে যে আসলে যদি বলা থাকে যে আমার টার্মিনাল নোডের পরেরটা আমার ম্যাক্সিমাইজার হবে, তাহলে ম্যাক্সিমাইজারের উপরটা হবে মিনিমাইজার, তারপর একটা ম্যাক্সিমাইজার। আবার যদি বলা থাকে আমার রুটটা হবে ম্যাক্সিমাইজার, তাহলে পরেরটা হবে মিনিমাইজ, পরেরটা ম্যাক্স, পরেরটা মিন, পরেরটা ম্যাক্স, এইভাবে আগাবে। তার মানে ওইটা আপনার যেভাবে বলা থাকে সেভাবে আপনার মিন ম্যাক্স করে আপনার আগাতে হবে, বা ওইভাবে লিখতে হবে, ওইভাবে ট্রিটা ড্র করতে হবে, দেন সলভ করতে হবে। এখন আমাদের টার্মিনালে কিছু ভ্যালু দেয়া আছে, তার উপরে আছে আমার ম্যাক্স প্লেয়ার। তো ম্যাক্স প্লেয়ার কি চাইবে, অলওয়েজ ম্যাক্সিমাম চুজ করতে। তো এখান থেকে -1 4 এর মধ্যে থেকে ম্যাক্সিমাইজার 4 চুজ হবে, 2 6 এর মধ্যে থেকে 6 চুজ করবে, -3 -5 এর মধ্যে থেকে ম্যাক্সিমাইজ -3 চুজ হবে, 0 7 এর মধ্যে থেকে ম্যাক্সিমাম 7 সেটা চুজ হবে। এরপরে এরপরের আছে মিনিমাইজার, তার মানে এই দুটা থেকে -4, এই দুটা থেকে মিনিমাইজ -3 চুজ হলো। আর এরপরে আছে ম্যাক্স প্লেয়ার, এই দুইটা থেকে ম্যাক্সিমাম। তার মানে আমরা কোথা থেকে কোনটা চুজ করলাম সেই পাথটাকে আমাদের লিখে দিলে হয়ে গেল। এখন আমাদের যে টার্মিনাল নোডে ভ্যালু গুলো ছিল, এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু ছিল আমাদের 7। তার মানে রুট নোড ম্যাক্সিমাম আমার 7ই প্রফিট পাওয়ার কথা ছিল, বাট 7 আসে নাই, সেখানে আসছে 4। কারণ কি, কারণ হলো আমার এই মিন প্লেয়ারটা ওকে টেনে ধরছে যে সে যেন ম্যাক্সিমাম প্রফিটে না যেতে পারে, এ কারণে সে আর ম্যাক্সিমামে যেতে পারে নাই, তাই -4 পর্যন্তই গেছে। তো এই মিন ম্যাক্স এর প্রবলেমটা হলো কি, প্রবলেমটা হলো আমার প্রত্যেকটা নোড বা প্রত্যেকটা ব্রাঞ্চকেই কনসিডার করতে হচ্ছে, এটা একটা প্রবলেম। এই কারণে আমার একটা ব্রাঞ্চ ফ্যাক্টর চলে আসে। তো এই ব্রাঞ্চিং ফ্যাক্টর বা এই প্রবলেম গুলো সলভ করা যায় কোন অ্যালগোরিদম দিয়ে, সেটা হলো আলফা বিটা প্রুনিং অ্যালগোরিদম দিয়ে। আলফা বিটা প্রুনিং, তো আলফাবেটা প্রুনিংটা কি, আলফাবেটা প্রুনিংটাই হলো আমার মিনম্যাক্স এর একটা মডিফাইড ভার্সন। এটা একটা অপটিমাইজেশন টেকনিক ফর মিনম্যাক্স অ্যালগোরিদম। তো প্রুনিং অর্থ কি, প্রুনিং অর্থ হচ্ছে কেটে দেওয়া, যেগুলো আমার আসলেই দরকার নাই, বা ওই ব্রাঞ্চ গুলো আমার ক্যালকুলেশন না করলেও হয়, সেই ব্রাঞ্চ গুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এটাই হলো আলফাবেটা প্রুনিং এর কনসেপ্ট। তো এখানে অনেক ডিটেলস দেওয়া আছে, এত ডিটেলস লাগবে না আপনাদের। লাস্টের যে ট্রিটা আছে, সেই ট্রি একটা ড্র করে ওটার মধ্যে আপনার এই ক্যালকুলেশন বা কেটে পাথ গুলো দেখা দিতে পারলেই হয়ে যাবে। এত ডিটেলস করতে গেলে অনেক পেজ লাগবে, সেটা
দরকার নেই, একটাতে দিলেই হবে। তো আমরা কিছু নোট গুলো দেয়া আছে, সেই নোটগুলোকে টার্মিনাল নোটে দিলাম। তারপরে এরপরে আছে আমার ম্যাক্স, তার মানে এখান থেকে আমি ম্যাক্স চুজ করব। তো আমরা সবসময় লেফট থেকে রাইটের দিকে আগাবো, যেহেতু প্রুনিং, তো আলফাবেটা প্রুনিং, প্রুনিং এ অনেকগুলোকে কেটে বাদ টাদ দেওয়া হয়। এ কারণে আমরা লেফট থেকে রাইটের দিকে আগাবো, দেখা যাচ্ছে বাদ দিয়ে দিতে আমাদের যেদিকে যায়। তো প্রথমে আছে আমরা টু থ্রির মধ্যে থেকে থ্রি নিলাম, এখানে আর বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, থ্রি নিলাম। এখন তার উপরের যে টার্মটা আছে, সেটা আমার কোন প্লেয়ার আছে, মিন প্লেয়ার আছে, বাট আমার এই দিকে ডান সাইডের যে ব্রাঞ্চটা আছে সেখানে আমার ভ্যালু আছে। আমার যে ভ্যালুগুলো টার্মিনাল নোডে, সেগুলো তো আমার এর মধ্যে আছে, আমি জানি কি কি আছে, বা আমার লিস্টের মধ্যে আছে। এখন আমি জানি আমার রাইটের দুইটা আছে 5 9, আমার আমার এই সাইডের থেকে দুইটাই আমার বড়। তার মানে আমি এখান থেকে ধরলাম 5 কেও নিলাম, মানে যদি নেই, আমার এদিকে বড়টাকে নিয়ে তো আমার আসলে কোনো লাভ হচ্ছে না। বা এই দুটাকে আমি পূরণ করে দিতে পারি, উপরে আমার যাবে কি মিনিমাম প্লেয়ার। তার মানে এই দিকে আমার যে প্লেয়ারটা আসছে থ্রি, ভ্যালুটা থ্রি, আর ডান সাইডে আমার যে ভ্যালুগুলো আছে সবগুলোই আমার এই থ্রির দিক থেকে বড়। তার মানে ডান দিকের ব্রাঞ্চ ই, এখান থেকে আমার কোনো ভ্যালুকেই উপরে আমি নিয়ে যেতে পারতেছি না। মানে বড় ভ্যালুকে তো পারতেছিই না, ছোটটাকেও যদি আমি নেই 5, সেটাকেও আমি উপরে উঠতে পারছি না। তার মানে আমি এখান থেকে এই ব্রাঞ্চটাকে বাদ দিয়ে দিতে পারি। এখান থেকে 3 পেলাম। আচ্ছা, এরপরে এই সাইডে আসেন, এফ এ আসেন, 0 1, 0 1 থেকে আমরা একটা নিলাম বড়, 1। এরপরে জি এর এই সাইডে আছে 7 আর 5, তার মানে 7 5 থেকে আলটিমেটলি যেটাকেই আমি নিই, এটাকে আমি উপরে উঠাতে পারবো, উঠাতে পারবো না, 1 কে উঠাতে পারবো, সে নিলাম। এরপরের অংশটা দেখেন, এরপরে উপরে আমার আছে কত, ম্যাক্স প্লেয়ার। তার মানে আমার এই সাইড থেকে যেহেতু ওয়ান আসতেছে, তার মানে আমার তো এই সাইডে বি এর যে ভ্যালুটা আছে থ্রি, সেটা তো আমার বড়। আর এই সাইডে আছে ছোট, উপরে আমার নিতে হবে কি, বড় নিতে হবে। তার মানে এই সি এর এই সাইডের যে ছোট ভ্যালুটা আছে, সেই অংশটাকেও আমি বাদ দিয়ে দিতে পারি। যে এই পুরো টার্মটাই আমার আর ক্যালকুলেশনে না নিয়ে আসলেও হয়ে যাবে, আমি সরাসরি থ্রি রেজাল্টটা পেয়ে যাব। তো এখানে আমার ম্যাক্সিমাম ছিল 7, বাট এখান থেকে আমি ম্যাক্সিমাম প্রফিট 3 পর্যন্তই পেতে পারতেছি, কারণ মিনিমাইজার কারণে। তো এই যে আলফা বিটা প্রুনিং এর কারণে যে ব্রাঞ্চ গুলোকে বাদ দেওয়া হয়েছে, এই কারণে এই অ্যালগোরিদমটা অনেক ফাস্টিং কাজ করবে। এবং এটা মেমোরি যে ক্যাপাসিটি, এটাও কম দরকার হবে, এবং আমরা দ্রুত একটা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে দিতে পারবো। তো এটাই হচ্ছে মিনম্যাক্স উইথ আলফা বিটা প্রুনিং এর সুবিধা ছিল, বা মিনম্যাক্স উইথ আলফা বিটা প্রুনিং দিয়ে এভাবে সলভ করা যায়। দেন আপনাদের দেয়া ছিল কেস বেস রিজনিং, মডেল বেস রিজনিং, হাইব্রিড মডেল ইন প্রবলেম সলভিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, নলেজ বেসড রিপ্রেজেন্টেশন, কনফিউশন ম্যাট্রিক্স এর ক্যালকুলেশন গুলো। তো এখান থেকে 10 10 10, মানে 30 মার্কের কোশ্চেন। তো আমরা এটা দেখি, কেস বেসড রিজনিং, মডেল বেসড রিজনিং, হাইব্রিড মডেল। তো কেস বেসড রিজনিংটা কি? কেস বেসড রিজনিং ইনভলভ সলভিং দ্য নিউ প্রবলেম বাই অ্যাডাপ্টিং সলিউশন ফ্রম সিমিলার পাস্ট কেস। কেস বেসড রিজনিংটা কাজ করে সিমিলার টাইপের পাস্টের প্রিভিয়াস বিভিন্ন কেসগুলা অ্যানালাইসিস করে সে রেজাল্ট নিয়ে আসে। তো ইনস্টেড অফ স্টার্টিং ফ্রম ক্রেস, দ্য সিস্টেম লুকস ফর প্রিভিয়াসলি কেস এন্ড দ্যাট রিসেম্বল দ্য কারেন্ট প্রবলেম। তার মানে এটা শুরু থেকে শুরু করে না, সে প্রিভিয়াস যে কেসগুলো আছে সেগুলো বিভিন্ন প্রবলেমের কেসগুলো অ্যানালাইসিস করে সে নতুন রেজাল্ট দেয়। তো এখানে রিট্রাইভ করে, যে ফাইন্ড সিমিলার পাস্ট কেস, রিইউজ করে, অ্যাডাপ্ট দ্য ওল্ড সলিউশন টু ফিট নিউ প্রবলেম, রিভাইজ ইফ নিডেড, ফাইন টিউন অফ দ্য সলিউশন, রিটেইন, স্টোর দ্য নিউলি সলভ কেস ফর ফিউচার কেস। তো এগুলোর অ্যাপ্লিকেশন যে মেডিকেল ডায়াগনোসিস, প্রিভিয়াস বিভিন্ন কেসগুলো অ্যানালাইসিস করে, মেডিকেল লিগাল অ্যাডভাইস, যে আইনি বিভিন্ন কেসগুলো, টেকনিক্যাল সাপোর্ট সিস্টেম, এইগুলোর ক্ষেত্রে কেস বেস রিজনিংটা কাজ করে। তো আপনাদের কোনো একটা কিছু দেয়া থাকলে তখন কেস বেস রিজনিংটা কিভাবে কাজ করে, বা সেটা আপনি বুঝতে পারবেন যেটা আসলে কেস বেস রিজনিং কিনা। আচ্ছা, মডেল বেস রিজনিংটা হলো, এখানে মডেল থাকবে, মডেল হাউ দ্য সিস্টেম ওয়ার্ক, কোন একটা প্রবলেম সলভ করার জন্য, যে এটা ইউজ করে ডোমেইন নলেজ অর লজিক্যাল মডেল টু প্রিডিক্ট দ্য আউটপুট এন্ড আইডেন্টিফাই ফেল
ফেইলার, যে আমাদের একটা মডেল তৈরি করতে হবে। তো সিস্টেম মডেলিংটা, মডেল রিপ্রেজেন্টেশনটা বিভিন্ন রকম হতে পারে, সেটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে মডেল তৈরি হতে পারে, লজিক্যাল রুল দিয়ে বা ফ্লো চার্ট দিয়ে আমরা একটা মডেল তৈরি করতে পারি, সিমুলেশন করতে পারি, যে রান সিমুলেশন টু আইডেন্টিফাই দ্য কারেন্ট স্টেট অর ডিটেক্ট দ্য ডিসক্রিপেন্সিস, যে আমরা কারেন্ট স্টেট গুলা বা এটা সিমুলেশন করে দেখতে পারি কি হবে, ডায়াগনোসিস করতে পারি, আইডেন্টিফাই হুইচ পার্ট অফ দ্য মডেল অর সিস্টেম কস্ট দিস ইস্যু। তো এগুলো আসলে কোথাও ইউজ করা হয় ট্রাবল শুটিং দ্য কমপ্লেক্স মেশিনারি, ফল্ট ডায়াগনোসিস ইন ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার, বায়োমেডিকেল সিমুলেশনের ক্ষেত্রে। মানে এগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মডেল বেস্ট রিজন ইউজ করে কোনো একটা মডেল তৈরি করতে পারি, সেখানে ম্যাথমেটিক্যাল মডেল, লজিক্যাল মডেল, ফ্লো চার্ট, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স অ্যানালাইসিস এর জন্য মডেল হতে পারে। আচ্ছা, হাইব্রিড মডেলটা কি? হাইব্রিড মডেলটা হলো বোথ মডেল, যে এই কেস বেস মডেল এবং হচ্ছে মডেল বেসড রিজনিং, এই দুইটাকে কম্বাইন করে একটা তৈরি করে সিস্টেম সেই প্রবলেম সলভিং এর জন্য, সেগুলোকে আমরা হাইব্রিড বলে থাকি। যে ইউজ কেস বেসড রিজনিং টু কুইকলি প্রপোজ সলিউশন, যে আমরা প্রিভিয়াস হিস্টোরি গুলোকে অ্যানালাইসিস করব এবং কোনো একটা মডেলও তৈরি করব যেটাতে রেজাল্ট নিয়ে আসবে। এই দুইটাকে ইউজ করে আমরা হাইব্রিড মডেল তৈরি করতে পারি। তো এটা ইউজ করা হয় ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেম, কমপ্লেক্স ফল্ট ডায়াগনোসিস, রিকমেন্ডেশন সিস্টেম, এইগুলোতে দুটাই ইউজ করা হয়। তো কেস বেসের সুবিধা কি? এটা হচ্ছে পাস্ট অ্যানালাইসিস করে, মডেল বেসড ইউজ মডেল টু সিমুলেট সিস্টেম, আর হাইব্রিডে কম্বাইন করে। তো কেজের সুবিধা কি? ফাস্ট কোনো কিছু সলভ করা যায়, মডেলের সুবিধা হচ্ছে প্রিসাইজ অ্যান্ড রিলায়েবল কমপ্লেক্স সলিউশন, আর হাইব্রিডে আমাদের অ্যাকুরেসি বাড়ানো যায় বা অ্যাকুরেসি, ফ্লেক্সিবিলিটি এটা ইমপ্রুভ করা যায়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংটা কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমরা যে প্রসেস করি, এই প্রসেস করার পূর্বে তো আমাদের বুঝতে হবে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা কি। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ফোকাসড অন ইনেবলিং দ্য মেশিন টু আন্ডারস্ট্যান্ড, ইন্টারপ্রেট, রেসপন্ড দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি। আমরা যে মানুষের ল্যাঙ্গুয়েজ গুলা, হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা তো আসলে কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না। কম্পিউটারকে মানুষ যেভাবে বলে, মানুষ যেভাবে কাজ করে, সেই মানুষের ভাষাটাকে কম্পিউটার রিডেবল ফরম্যাটে আমাদের কনভার্ট করতে হবে। তো ইট ইনভলভস দ্য প্রসেসিং অফ সিনটেক্স, সিমেট্রিক অ্যান্ড কনটেক্সট। আপনারা যে কম্পাইলার ডিজাইন বা থিওরি অফ কম্পিউটিং এর মধ্যে পড়ছেন যে সিনট্যাক্স অ্যানালাইসিস, সিমেট্রিক অ্যানালাইসিস। তো এই ধরনের অ্যানালাইসিস গুলো এখানে করতে হয়, যে ওই সিনট্যাক্স গুলোকে নিয়ে, সিমেট্রিক গুলোকে নিয়ে, কনটেক্সট গুলোকে নিয়ে। তো এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর কম্পোনেন্ট গুলো কি? সিনট্যাক্স অ্যানালাইসিস, পার্সিং। তো আইডেন্টিফাই গ্রামাটিক্যাল স্ট্রাকচার, কোন সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচার আইডেন্টিফাই করবে, যে সেন্টেন্স পার্সিং, পার্ট অফ স্পিচ ট্যাগিং। সিমেট্রিক অ্যানালাইসিস, এক্সট্রাক্ট দ্য মিনিং বিহাইন্ড দ্য ওয়ার্ড অর ফ্রেজ, একটা ফ্রেজ দেয়া আছে বা একটা সেন্টেন্স দেয়া আছে, এন্ড এখান থেকে কেমন টাইপের প্রবলেম থাকতে পারে, কোনো একটা সেন্টেন্স বা কোনো কিছু দেয়া থাকলো আপনাদের, তখন সেটা আপনার এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ কিভাবে যে এই সিনটেক্স, সিমেট্রিক, কনটেক্সট দিয়ে কাজগুলো করা হয় সেই সম্পর্কে আপনাদের লিখতে হবে। তো সিমেট্রিক অ্যানালাইসিসে এক্সট্রাক্ট দ্য মিনিং বিহাইন্ড দ্য ওয়ার্ড অর ফ্রেজ, কোন একটা ফ্রেজ ওয়ার্ড দেয়া থাকলে, সেন্টেন্স বা কোন একটা ওয়ার্ড দেয়া থাকলে, এটার পিছনে মিনিংটা কি আছে, কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং, যে অ্যাম্বিগুইটি দূর করার জন্য। কনটেক্সট, কোন কনটেক্সটে বলা হয়েছে, যেমন একটা ওয়ার্ড ব্যাংক, এই ব্যাংক দ্বারা কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে বোঝানো যায়, আবার রিভার ব্যাংক, নদীর ধারকেও বোঝানো যায়। এখন আসলে কোন কোন কনটেক্সটে আমার যে সেন্টেন্সটা পড়লে আমি বুঝবো যে কোন কনটেক্সটে লেখা হয়েছে। এন্টিটি রিকগনিশন, যে আইডেন্টিফাই নেম, প্লেস অর ডেট, কোন এন্টিটি। ইন্টেন্ট রিকগনিশন, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউজার গোল বিহাইন্ড দ্য কোয়েরি, একটা কোয়েরি যে করলাম এটার পিছনে ইউজারের গোলটা কি আছে, যে বুক এ ফ্লাইট, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তাকে ফ্লাইট বুকিং করা। আমরা যে চ্যাট জিপিটি বা চ্যাটবট গুলো ইউজ করি, তাদেরকে তো আমাদের সেন্টেন্স গুলোকে বুঝতে হয়, তারা এই সেন্টেন্স গুলার সিনটেক্স, সিমেট্রিক, কনটেক্সট, ইন্টেন্ট, এন্টিটি এগুলো আইডেন্টিফাই করে আমাদেরকে, তো ওই সেন্টেন্সের রেসপেক্টিভে তাদের অ্যান্সার গুলো দেয়। আসলে ওই ইউজার কি চাচ্ছে, তাদের গোল কি, তাই কোন ইন্টেন্ট, তার মিনিংটা কি, এগুলোর উপরে ডিপেন্ড করে। অ্যাপ্লিকেশন অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, চ্যাটবট, চ্যাট জিপিটি, সেন্টিমেন্ট অ্যানালাইসিস গুলো, কোশ্চেন অ্যান্সারিং সিস্টেম গুলো। আচ্ছা, নলেজ বেসড রিপ্রেজেন্টেশন, নলেজ বেসড রিপ্রেজেন্টেশনটা কি? রেফার্স টু দ্য স্ট্রাকচারিং and organizing the information to make the usable for computer reason and infer knowledge, যে আমার এখানে সিমেট্রিক নেটওয়ার্ক থাকতে হবে, যে গ্রাফ বেসড স্ট্রাকচার, কোন একটা ফ্রেম থাকবে, যে স্ট্রাকচারটা কেমন হবে, অন্টোলজিস থাকবে, যে আমার একটা
ফর্মাল রিপ্রেজেন্টেশন দিতে হবে, রিলেশনশিপ, লজিক বেসড রিপ্রেজেন্টেশন, এবং প্রোডাকশন রুলস, কিছু রুলস ফ্যাক্ট দিয়ে নলেজ বেসড রিপ্রেজেন্টেশন গুলো করতে পারে। মডেল কিভাবে তৈরি করতে পারে, একটা সিম্বলিক মডেল হতে পারে, স্ট্যাটিস্টিক্যাল মডেল হতে পারে, মেশিন লার্নিং মডেল হতে পারে, হাইব্রিড মডেল হতে পারে। আচ্ছা, এইগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা আন্ডারস্ট্যান্ডিং এর। কনফিউশন ম্যাট্রিক্স, আমরা জানি কোন একটা মেশিন লার্নিং মডেল বা এআই মডেল গুলোকে পারফরমেন্স ইভালুয়েট করার জন্য আমরা মেট্রিক্স ইউজ করে থাকি, সেই মেট্রিক্স গুলোকে কনফিউশন ম্যাট্রিক্স বলা হয়, সেটাকে আমরা ক্লাসিফিকেশন মডেলে দিতে পারি। তো এইটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রিডিক্টিভ লেভেল বা অ্যাকচুয়াল লেভেলের সাথে কম্পেয়ার করতে পারি। কনফিউশন ম্যাট্রিক্স 2x2 হতে পারে, 3x3, n/n হতে পারে মাল্টি ক্লাসের ক্ষেত্রে। তা আমরা সাধারণত 2x2 জানলেই হবে, এটা বাইনারি কনফিউশন ম্যাট্রিক্স বলা হয়। তো এই কনফিউশন ম্যাট্রিক্সে আমার এখানে এক সাইডে আছে অ্যাকচুয়াল কিছু ভ্যালু, আর আরেক দিকে থাকবে আমার প্রিডিক্টেড ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু আর প্রিডিক্টেড ভ্যালু, আমরা সবসময় জানি আমার ডেটা সেটে যেগুলো দেওয়া থাকে সেগুলো আমাদের অ্যাকচুয়াল, এবং নতুন কোনো কেসের ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা নিয়ে আসি সেটা আমার হয় প্রিডিক্টেড ভ্যালু। যেমন আমার ডেটা সেটে 100টা ডেটা দেওয়া আছে, আর নতুন আরেকটা কেস নিলাম, আমার সেটা 110 নম্বর একটা কেস, সেটা সেটা ডেটা আমার দেয়া নেই। তো নতুন যে কেসটা সেটাই হলো আমার প্রিডিক্টেড। তো ট্রু পজিটিভ কখন বলি, আমরা যখন অ্যাকচুয়ালও পজিটিভ এবং প্রিডিক্টেডও পজিটিভ, দুইটাই যদি আমার পজিটিভ হয় তখন সেটাকে আমরা বলি ট্রু পজিটিভ। ফলস পজিটিভ কখন বলি, আমার অ্যাকচুয়াল রেজাল্টটা পজিটিভ বাট আমার যখন প্রিডিক্টেড রেজাল্টটা নেগেটিভ হবে তখন সেটাকে ফলস নেগেটিভ। ফলস পজিটিভ কখন বলবো, যখন আমার অ্যাকচুয়াল রেজাল্টটা নেগেটিভ আর প্রিডিক্টেড রেজাল্টটা পজিটিভ, তখন সেটাকে বলবো ফলস পজিটিভ। ট্রু নেগেটিভটি কি, অ্যাকচুয়ালও নেগেটিভ, প্রিডিক্টেডও নেগেটিভ, তখন সেটাকে আমরা বলবো ট্রু নেগেটিভ। True positive, the model predicted positive and the actual level is positive. The model correctly predict a patient has a disease. It's true positive. Model predict negative and the actual level is negative. The model correctly predict the patient doesn't have disease. ফলস পজিটিভ, এটাকে বলা হয় ফলস পজিটিভ আর ফলস নেগেটিভ, এই দুইটাই আমার ইরর। আর ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ এটা তো ঠিক আছে। তো ফলস পজিটিভটা হলো টাইপ 1 ইরর বলা হয়, আর ফলস নেগেটিভকে বলা হয় টাইপ 2 ইরর। টাইপ 1 ইরর কি, মডেল প্রেডিক্টেড পজিটিভ বাট অ্যাকচুয়াল রেজাল্টটা নেগেটিভ, যে মডেল রংলি প্রিডিক্ট যা হেলদি পেশেন্ট হ্যাজ এ ডিজিজ। তো আমাদের এগুলাকে আসলে ফলস অ্যালার্মটাকে কমানো আমাদের টার্গেট থাকে যে কোনো একটা মডেল তৈরির ক্ষেত্রে, বা মডেল কিছু আমরা যখন কাজ করবো, যে ফলস পজিটিভ, টাইপ 1 ইরর, যে আমার কোন একটা মডেলের নেগেটিভ রেজাল্টটা, নেগেটিভটাকে, যে ফলস রেজাল্টটা আসতেছে সেইটাকে আমাদের কমানো। টাইপ 2 ইররটা কি, এটা হলো ফলস নেগেটিভ, যে মডেল প্রেডিক্ট নেগেটিভ বাট অ্যাকচুয়াল পজিটিভ, এটাও প্রবলেম, মানে এই দুইটাই প্রবলেম, দুইটাই ইরর এর কারণে। তো আমরা ইভালুয়েশন ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটা কিভাবে করব, অ্যাকুরেসির জন্য আমাদের ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ফলস পজিটিভ ফলস নেগেটিভ। তো এটা অ্যাকুরেসি মেজার্স দ্য প্রমোশন অফ কারেক্টলি প্রেডিক্টেড ইনস্ট্যান্স, দ্য টোটাল ইনস্ট্যান্স কত হবে। প্রিসিশন মেজার্স দ্য proportion of correctly predicted positive output. Precision equal to true positive divided true positive plus false positive, এখানে সবগুলাই পজিটিভ। রিকল, এটা প্রিডিক্ট করে সেন্সিটিভিটি অর ট্রু পজিটিভ রেট, যে রিকল ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ। Specificity, true negative divided by true negative plus false positive. F1 score, F1 equal to 2 into precision গুণন recall divided by precision plus recall। আচ্ছা, যে এই ফর্মুলাগুলো, এগুলো ফর্মুলাগুলো আপনাদের তো জানতে হবে বা মুখস্থ রাখতে হবে, প্লাস এই টেবিলটাও মুখস্থ রাখতে হবে, যে টেবিলের কোন অংশটা আমরা পজিটিভ, কোন অংশ নেগেটিভ, কোন অংশ প্রিডিক্টেড পজিটিভ, কোন অংশ প্রিডিক্টেড নেগেটিভ, এবং কোন অংশে আমার ট্রু পজিটিভ, কোন অংশে ট্রু নেগেটিভ, এগুলো আমার মুখস্থ থাকতে হবে। আপনাদের হয়তো একটা টেবিল দেয়া থাকতে পারে পরীক্ষা, বাট এই যে এরকম একটা প্যাটার্নের টেবিল দেওয়া থাকতে পারে, বাট ওই ট্রু পজিটিভ কোনটা ট্রু নেগেটিভ কোনটা বা ফর্মুলাটা কি হবে সেগুলো মুখস্থ রাখতে হবে। তো একটা দেয়া আছে যে ইমাজিন এ মডেল প্রিডিক্টিং ইমেল স্পাম অর নট স্পাম, এটার ক্ষেত্রে কনফিউশন ম্যাট্রিক্স দেয়া আছে, যে আমার কিছু এখানে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ কিছু ভ্যালুগুলো দেয়া আছে, ফলস পজিটিভ ফলস পজিটিভ ফলস নেগেটিভ। এখান থেকে ম্যাট্রিক্স আমরা কম্পিউটেশন করব, যে অ্যাকুরেসি ইকুয়াল টু 40 প্লাস 45 ডিভাইডেড বাই এই ভ্যালুগুলো। প্রিসিশন, রিকল, এপন স্কোর, স্পেসিফিসিটি দেয়া নাই এখানে, ওটাও বের করা যাবে। তো এইভাবে আমরা কনফিউশন ম্যাট্রিক্স দেয়া থাকলে ক্যালকুলেশন গুলো করতে পারবো। তো হোয়েন টু ইউজ কনফিউশন ম্যাট্রিক্স, বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আমরা করতে পারি, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য আমার ডেটাগুলো যখন ইনব্যালেন্স থাকে সেক্ষেত্রে আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা তৈরি করতে পারি। তো এখান থেকে এ পর্যন্তই ছিল। তো এখান থেকে আপনাদের টোটাল দেওয়া ছিল মনে হয়
কত মার্কের? 30 মার্কস। আচ্ছা। এরপরে আপনাদের আছে থিওরি কম্পোনেন্ট ডায়াগ্রাম অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, কানেকশন আর্কিটেকচার অফ ডিফারেন্ট নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি সেটা জানতে হবে। যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি, আমরা যে বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্ক আমরা দেখি মানুষের ব্রেইন আর্কিটেকচারের মতো করেই আর্টিফিশিয়াল একটা আর্কিটেকচার তৈরি করা। তো আমাদের যে ব্রেইন আর্কিটেকচারটা, সেখানে ডেনড্রাইট, সেল, নিউরন, এক্সন, সিন্যাপস থাকে, বাট এরকমের মতো করেই আমরা একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক থাকবে, সেখানে কিছু ইনপুট নোড থাকবে, ইনপুট লেয়ার থাকবে, নোডস থাকবে, কিছু নিউরন থাকবে, কিছু ওয়েট থাকবে, আউটপুট, এইভাবে তৈরি করতে হবে। তো বায়োলজিক্যাল নিউরনে যেগুলোকে আমরা ডেনড্রাইট বলি, আর্টিফিশিয়াল সেটাকে ইনপুট, সেলকে বলি নোড, সিন্যাপসকে বলি ওয়েট, এক্সনকে বলি আউটপুট, সেই অংশগুলো। তো আমরা জানি যে হিউম্যান ব্রেইনে হাজারো বিলিয়নস অফ নিউরন থাকে। তো আমরা যখন আর্টিফিশিয়াল নিউরন নেট তৈরি করব, তখন সেটাকে মানুষের ব্রেইনের মতো তৈরি করতে গেলেও আমাদেরকে এরকম অনেক নিউরন দিতে হবে। তার মানে এই যে নিউরন, এক একটা নোডকে আমরা এক একটা নিউরন বলতেছি। তো যদি আমাদের 1000 বিলিয়ন নিউরন, তার মানে হিউম্যান ব্রেইনের মধ্যে কত পরিমাণ নিউরন আছে। তো আমরা যখন আর্টিফিশিয়াল একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে যাব, তখন আমরা হিউম্যানের মতো যদি আউটপুট পেতে চাই, আমাদেরকেও এরকম বিলিয়নস অফ নিউরন দিয়ে, কিন্তু এটা বাস্তবে বা প্র্যাকটিক্যালি আসলে অনেকটাই ইম্পসিবল। তো আমাদের এই রকম সিস্টেম তৈরি করতে গেলে ওখানে অনেক নিউরন আমাদের অ্যাড করে একটা সিস্টেম তৈরি করতে হবে। তো নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচারটা আরেকটু স্পেসিফিক আর্কিটেকচার। সেখানে আমাদের এই যে বিভিন্ন লেয়ার গুলো থাকবে, তো একটাকে আমরা বলবো ইনপুট লেয়ার, প্রথমটা। মাঝখানের লেয়ার গুলো হবে হিডেন লেয়ার 1 2, আর শেষের লেয়ারটা হবে আমাদের আউটপুট লেয়ার। তো এগুলোর বিভিন্ন কাজ আছে, যা ইনপুট লেয়ার, আউটপুট লেয়ার, হিডেন লেয়ার কি করে। এখানে আমাদের একটা ফাংশন থাকে আউটপুট লেয়ারে, যে সামেশন অফ ডাব্লু ইন্টু এক্স প্লাস বি। এটা হলো আমাদের ফাংশন, অ্যাক্টিভেশন ফাংশন বলা হয়। তো এগুলোর কিছু সুবিধা আছে, যে ডেটা স্টোরিং এর জন্য, ক্যাপাবিলিটি অফ ইনক্রিমেন্টাল নলেজ, মেমোরি ডিস্ট্রিবিউশন, ফল ডিটেকশন, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি, এটা এটা আরেকটা ডকুমেন্ট দেয়া আছে। সেই অ্যাপ্লিকেশন গুলো কি কি আছে, তার কম্পোনেন্ট গুলো কি কি আছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে। যে আমার আর্টিফিশিয়াল ইনপুট, নোড, ওয়েট, আউটপুট, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট গুলো কিভাবে কাজ করে, যে কম্পারিজন গুলো দেখানো হয়েছে। যে আমাদের বায়োলজিক্যালটা দরকার হবে না, এটা জাস্ট এমনি জানলেই হবে, বাট আমাদের মেইন হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আমাদের কিছু নোড থাকবে, অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, একটা এখানে লিনিয়ার ফাংশন হতে পারে, সেটা অ্যাক্টিভেশন হতে পারে, কিছু ওয়েট থাকবে। তো এই হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের বিভিন্ন টাইপস আছে: ফিড ফরওয়ার্ড, কনভলিউশনাল, মডিউলার নিউরাল নেটওয়ার্ক, রেডিয়াল বেসিস নিউরাল নেটওয়ার্ক। এর কিছু অ্যাপ্লিকেশন আছে সোশ্যাল মিডিয়াতে আমরা ইউজ করি, মার্কেট, সেলস, হেলথ কেয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এগুলোতে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক গুলো কাজ করা হয়। তো এগুলোই মেইনলি আসলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের বেসিক কিছু জিনিসপত্র। এরপরে আপনাদের এখান থেকে কানেকশন আর্কিটেকচারটা পড়তে হবে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের বিভিন্ন ধরনের কানেকশন আর্কিটেকচার আছে। কানেকশন আর্কিটেকচার গুলো কি কি, যেমন হচ্ছে যে নিউরন গুলো কানেক্টেড থাকবে, সেগুলো কিভাবে কানেক্টেড হবে, এটার উপর বেসিসে কয়েকটা আর্কিটেকচার আপনাদের আমি দেখাইছিলাম। এছাড়াও আরো আর্কিটেকচার আছে, বেসিক কিছু আর্কিটেকচার, যেমন সিঙ্গেল লেয়ার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, মাল্টি লেয়ার ফিড ফরওয়ার্ড, সিঙ্গেল নোড, সিঙ্গেল লেয়ার রিকারেন্ট, মাল্টি লেয়ার রিকারেন্ট, এগুলো আমি ক্লাসে দেখেছিলাম কিভাবে ড্র করবেন। এটা হলো সিঙ্গেল লেয়ার ফিড ফরওয়ার্ড। এগুলো আর্কিটেকচার গুলো আপনাদের দেখতে হবে বা ড্র করে শিখতে হবে পরীক্ষায়। যে কোনো আর্কিটেকচার বা যে কোনো কিছু থাকতে পারে, সেগুলো আপনার ড্র করতে হবে। মাল্টি লেয়ার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, সিঙ্গেল নোড উইথ ইটস ফোর ফিডব্যাক, সিঙ্গেল লেয়ার রিকারেন্ট নেটওয়ার্ক, এরপরে মাল্টি লেয়ার রিকারেন্ট নেটওয়ার্ক। এরপরে আরেকটা ম্যাথ, এখান থেকে কত আছে টোটাল? 10 আর 15, 25 মার্কের। আচ্ছা, অবটেইন দ্য আউটপুট অফ নিউরন ইউজিং সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। এখান থেকে ম্যাথ টাইপের প্রবলেম দেখাইছিলাম, যে কোন একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দেয়া থাকলে সেখানে আমাদের কিছু ইনপুটের ভ্যালু গুলা দেয়া আছে, ওয়েট দেয়া আছে, বায়াস দেয়া আছে। এখান থেকে অবটেইন দ্য আউটপুট অফ নিউরন ওয়াই ইউজিং বাইনারি সিগময়েডাল এন্ড বাইপোলার
সিগময়েডাল অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে। তো সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন আমরা জানি, বাইনারি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ওয়াই ইকুয়াল টু, আমাদের ফর্মুলা আছে, বাইপোলারের জন্য ফর্মুলাটা আছে, এই ফর্মুলা দিয়ে আমাদের এই ক্যালকুলেশন করতে হবে কিছু ভ্যালু গুলো দেওয়া থাকলে। তো আমরা এখানে ইনপুটের জন্য আমাদের এই যে আউটপুট যে নিউরনটা হবে সেটার একটা ফর্মুলা আছে, যে ওয়াই ইনপুট ইকুয়াল টু বি প্লাস সামেশন অফ এন আই ইকুয়াল টু ওয়ান ডাব্লু আই এক্স আই। আমরা এই যে দেখাচ্ছিলাম আগে যে ডাব্লু আই এক্স আই প্লাস বি, আমাদের এটাই হচ্ছে আউটপুট নিউরন বের করার ফর্মুলা, মানে রেজাল্ট আর কি বের করার ফর্মুলা। তো এখানে বি থাকবে, আর ডাব্লু আই এক্স আই বলতে কি আমার এই যে যতগুলো এখানে নোট থাকবে ইনপুটে ততগুলো হবে, যে ডাব্লু ওয়ান এক্স ওয়ান, ডাব্লু টু এক্স টু, ডাব্লু থ্রি এক্স থ্রি, এইভাবে গুণ করে আমরা যে রেজাল্টটা পাবো ওয়াই ইন, সেটা আমরা এই ফাংশনে বসালে আমাদের রেজাল্ট হবে বাইনারি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন এবং বাইপোলার সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে যে ক্যালকুলেশনটা সেটা। এখন বাইনারি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন কি, বাইপোলার সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন গুলো কি, এখানে আমার ডিটেলস দেয়া নাই। আরো ডিটেলস যদি জানা থাকে অনলাইন থেকে এটা একটু জেনে নিন। যেহেতু এখানে ম্যাথ টাইপের বা এক্সাম রিলেটেড, এই জন্য আমি শুধু ওইটুকুই কভার করে গেছি। আচ্ছা, এরপরে ক্রিয়েটিং এ ডিসিশন ট্রি ম্যানুয়ালি ফ্রম দ্য ডেটা সেট, এনট্রপি এইস ফর ডেটা সেট ইনফরমেশন গেইন। তো এখান থেকে 25 মার্ক। তো ডিসিশন ট্রি, তো ডিসিশন ট্রি আসলে কি? ডিসিশন ট্রি আমরা ক্লাসিফিকেশন রিগ্রেশন টাইপের প্রবলেম সলভ করে থাকি। ডিসিশন ট্রিতে একটা ট্রি থাকবে, সেই ট্রি এর অনেকগুলা, যে ট্রি এর আমার নোট গুলা থাকবে, লিফ নোট থাকবে, সেগুলো আমার ফাইনাল আউটপুট রিপ্রেজেন্ট করবে বা ডিসিশন রিপ্রেজেন্ট করবে। আর একটা টপ মোস্ট থাকবে, সেটা হলো আমাদের রুট নোট, সেগুলোকে আমরা বলে থাকি ইনিশিয়াল ফিচার্স। তো নোট গুলা, প্রত্যেকটা নোট এক একটা ফিচার্স কে রিপ্রেজেন্ট করবে, এজ গুলা নোট রিপ্রেজেন্ট করবে এবং এখানে ফিচার ভ্যালু রিপ্রেজেন্ট করবে। লিফ নোটটা আমার ফাইনাল আউটপুট বা ফাইনাল ডিসিশন, আর রুট নোটটা আমার রিপ্রেজেন্ট করবে যে ইনিশিয়াল ফিচার্সটা কি সেটা। তো এটা অনেক সুবিধা আছে, যে নন লিনিয়ারি কাজ করে, ইন্টারপ্রিটেবিলিটি কাজ করে, লিটল ডেটা প্রসেসিং, এবং অনেকগুলা নোডের আমার রেজাল্ট দিচ্ছে। সেই রেজাল্টটা অনেক ডিসিশন অনেকের কাছ থেকে নেওয়া হচ্ছে, এই কারণে রেজাল্ট অনেক সময় ভালোই আশা করা যায়। অসুবিধা হলো ওভার ফিটিং, যে ইজিলি ডিপ ট্রি তৈরি করে, ডিপ ট্রি তৈরি করার কারণে এটা ওভার ফিটিং তৈরি করে বায়াস চলে আসে। অ্যাপ্লিকেশন ক্লাসিফিকেশনের জন্য আমরা ইউজ করতে পারি রিগ্রেশন। ফিচার সিলেকশনের জন্য অনেকটা ইউজ করা হয় ডিসিশন ট্রিটা। তো এখান থেকে ক্যালকুলেট এন্ট্রপি এন্ড ইনফরমেশন গেইন আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। এন্ট্রপি ক্যালকুলেশনের জন্য আমাদের ফর্মুলা আছে, যে এইচ অফ এস সমান মাইনাস সামেশন অফ এন আই ইকুয়াল টু ওয়ান পিআই লগ টু পিআই। এটাই হলো আমাদের এন্ট্রপি ক্যালকুলেশনের ফর্মুলা। এখন এসটা কি, এসটা হলো আমাদের ডেটা সেট, আর পিআইটা হলো আমাদের ডেটা সেটে বিভিন্ন ক্লাস থাকতে পারে, টু ক্লাস, যে ক্লাস ওয়ান ক্লাস টু, যেমন পাস ফেল, অথবা বৃষ্টি হবে কি হবে না, ইয়েস নো, এরকম দুইটা ক্লাস থাকতে পারে। তো এটাই হলো পিআইটা হলো প্রবাবিলিটি অফ ক্লাস আই, মানে ক্লাস ওয়ান এরও হতে পারে, টু এর জন্য। ইফ অল ইনস্ট্যান্স বিলং টু এ সিঙ্গেল ক্লাস দ্য এন্ট্রপি ইজ জিরো পিওর, সেটাকে পিওর বলা হয়। ইফ ইনস্ট্যান্স আর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লাসেস দ্য এন্ট্রপি ইজ ওয়ান, ম্যাক্সিমাম আনসার্টেনটি। তার মানে আমার যে টেবিলটা দেয়া থাকবে এখানে, বা টেবিল আমি যেটা নিয়ে কাজ করতেছি, সবগুলা ইনস্ট্যান্স যদি সিঙ্গেল ক্লাস হয়, সবগুলাই যদি আমার একই রকমই হয়, তখন সেটার ক্ষেত্রে এন্ট্রপি আমরা সেটাকে বলবো জিরো। এই যে এখান থেকেই তো আমরা এন্ট্রপি ক্যালকুলেশন করবো। আর যদি আমার সেগুলা 50% একটা ক্লাস হয় আর 50% আরেকটা ক্লাস হয়, তখন সেটা এন্ট্রপি ওয়ান, সেটা হলো ম্যাক্সিমাম আনসার্টেনটি। ইনফরমেশন গেইন আমরা ক্যালকুলেশন করতে পারবো, যে ইনফরমেশন গেইন মেজার্স দ্য রিডাকশন অফ এন্ট্রপি হুইচ স্প্লিট দ্য ডেটা সেট বেসড অন ফিচার। তো ইনফরমেশন গেইন আই জি এস এ ইকুয়াল টু এইচ অফ এস, ওই এন্ট্রপি মাইনাস সামেশন অফ এস ভি ডিভাইডেড বাই এস এইচ অফ এস ভি। তো এসটা হলো অরিজিনাল ডেটা সেট, এ হলো আমার ফিচার যেটা স্প্লিট হবে, এস ভিটা কি সাবসেট অফ ডেটা সেট, এটা ডেটা সেটের সাবসেট হোয়ার ফিচার এ টেক ভ্যালু ভি। আর এসটা হলো টোটাল নাম্বার অফ ইনস্ট্যান্স ইন দ্য ডেটা সেট, এস ভি হলো নাম্বার অফ ইনস্ট্যান্স মডুলাস অফ এস ভি, নাম্বার অফ ইনস্ট্যান্স ইন সাবসেট এস ভি। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল থেকে দেখি, যে ডেটা সেট এক্সাম্পল দেয়া আছে, একটা ডেটা সেট, সেখান থেকে যে কনসিডার দ্য ফলোইং ডেটা সেট উইথ ফোর ইনস্ট্যান্স, এ বাইনারি টার্গেট ভেরিয়েবল, প্লে টেনিস ইয়েস অর নো ক্লাস, দুইটা ক্লাসের জন্য। তো আউটলুক সানি দেয়া আছে কিছু, সানি, ওভারকাস্ট, রেইন, টেম্পারেচার হট মাইল্ড,
হিউম্যানিটি, ওয়ান্ট, প্লে টেনিস, ইয়েস নো। তো আমরা এখান থেকে এন্ট্রপি ক্যালকুলেশন করব। তো আমরা জানি কি, আমরা বলছিলাম কি, যদি আমার এন্ট্রপি 50% ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে এন্ট্রপি 1, আর সবগুলো যদি একটা ক্লাস হয় এন্ট্রপি 0। তার মানে এখানে এন্ট্রপি দুইটা ক্লাস আছে, নো, আর দুইটা আছে 1। তার মানে এখানে এন্ট্রপি হবে কত, আমাদের 1 হবে entropy। তো এন্ট্রপি ক্যালকুলেশন করলাম যে, আচ্ছা ম্যানুয়ালি যদি আমরা ক্যালকুলেশন করি কিভাবে হবে, টার্গেট কলামটা আমার কি, প্লে টেনিস, প্লে টেনিস আমার টার্গেট কলাম, সেখান থেকে দুইটা ক্লাস ইয়েস আছে, দুইটা ক্লাস নো আছে। তো প্রবাবিলিটি অফ ইয়েস ক্লাসের ক্ষেত্রে আমাদের কি হবে, যে 2 / 4, 4 কেন, আমার টোটাল 4টা ক্লাস, সেখান থেকে ইয়েস এর প্রবাবিলিটি কত, ইয়েস ক্লাস কয়টা আছে, দুইটা। তো প্রবাবিলিটি অফ পি অফ ইয়েস যখন আমরা করবো তখন 2/4। আবার নো কয়টা আছে, আমার এখানে দুইটা আছে। তার মানে আমরা যখন প্রবাবিলিটি অফ নো করবো তখন 2/4 একটা করলাম। তো এই সব এস সমান হবে আমার, ওই যে ফর্মুলাটা আমার দেয়া ছিল, পিআই লগ টু পিআই, তো এটাকে এইভাবে করতে হবে। আমাদের ক্লাস ছিল দুইটা, ইয়েস আর নো, যেহেতু ওখানে সাম দিয়ে দেয়া আছে, সামেশন অফ এন আই ইকুয়াল টু 1 পিআই লগ টু পিআই। তার মানে এখানে দুইটা ক্লাস, পিআই আমার ক্লাস বোঝাচ্ছে। তার মানে C1 লগ টু C1 মাইনাস C2 লগ টু C2, এইভাবে আমাদের এখানে বসাতে হবে। বা আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এখানে প্লাসই হবে। তো C1 এর ক্ষেত্রে আমার প্রবাবিলিটি কত ছিল, 0.5। তো মাইনাস 0.5 লগ টু 0.5, যে C1 লগ টু C1, আমাদের ফর্মুলাতে ছিল কি, পিআই লগ টু পিআই, পিআই মানে কি C1 এর জন্য, আর C2 এর জন্য দুইবার হলো। আমাদের ক্লাস যদি তিনটা থাকতো তাহলে এখানে আরেকটা অ্যাড হতো। তার মানে আমরা এটা ক্যালকুলেশন করলে এনট্রপি ডেটা সেটের জন্য পাবো 1। কাজ শেষ। এবার এনট্রপি আফটার স্প্লিটিং অন আউটলুক, এটাকে যদি আমরা স্প্লিট করি, যে লেট স্প্লিট দ্য ডেটা সেট বাই আউটলুক ফিচার সানি টু ইনস্ট্যান্স, আমাদের প্রথমটা কাজ শেষ, এনট্রপি শেষ। আমাদের প্রথম মানে ওভারঅল ডেটা সেট আমাদের যেটা দেয়া আছে, এই ওভারঅল ডেটা সেটের জন্য এনট্রপি ক্যালকুলেশন আমাদের করা শেষ। এবার আমাদের প্রত্যেকটা ফিচার্স, এই যে আউটলুক একটা ফিচার্স, টেম্পারেচার একটা ফিচার্স, হিউমিডিটি একটা ফিচার্স, ওয়াইন্ড একটা ফিচার্স, এই প্রত্যেকটা ফিচার্স এর জন্য আমাদের ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে হবে। আমাদের দুইটা কাজ, একটা হলো পুরো ডেটা সেটের জন্য এনট্রপি ক্যালকুলেশন করা, আর প্রত্যেকটা ফিচার্স এর জন্য আমাদের ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করা। এখন প্রত্যেকটা ফিচার্স এর জন্য ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করা একটু টাফ হয়ে থাকে। সেইগুলো আমরা কি করি, দেখা যাচ্ছে পরীক্ষায় একটা বা দুইটা যে কোনো ফিচার্স এর জন্য আমরা ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে দিই। তো আমরা শুরু করি ইনফরমেশন গেইন। তো এনট্রপি আফটার স্প্লিটিং, প্রথম প্রথম যে আমাদের যে ফিচারটা ছিল সেটা ছিল কি, আউট। তো আউটলুকটাকে আমরা স্প্লিট করব। তো এনট্রপি আফটার স্প্লিটিং আউটলুক, আউটলুকটাকে আমরা স্প্লিট করলে তিনটা পাই, যে সানি আছে দুইটা ইনস্টেন্স, ওভারকাস্ট আছে একটা ইনস্টেন্স, রেইন আছে একটা ইনস্টেন্স। এই যে এখানে আউটলুকটাকে দেখেন, সানি আছে দুইটা, ওভারকাস্ট আছে একটা, রেইন আছে একটা। আমরা এই ফিচারটা নিয়ে এবার কাজ করতেছি, আউটলুক ফিচার্স। তো এখান থেকে দেখেন সানি, সানি পি অফ নো, তার মানে সানি, এখানে আমার এই যে তিনটা টার্ম আছে, তিনটা ইনস্টেন্স, সানি, ওভারকাস্ট, রেইন, এখন এই তিনটার জন্য আমার আলাদা আলাদা ভাবে দেখতে হবে যে সানির জন্য এখানে প্লে টেনিস কি সবসময় নো নাকি ইয়েস নো মিলাই আছে, ওভারকাস্টের জন্য কি আছে, ইয়েস আছে না নো আছে, রেইনের জন্য ইয়েস আছে না নো আছে, সেগুলো আমাদের দেখতে হবে। তো প্রবাবিলিটি সানির জন্য পি অফ নো, কারণ সানি এখানে কি, সানির জন্য দুটি নো আছে, তার মানে এখানে প্রবাবিলিটি অফ নো কি হবে, 1 হবে। 1 কেন এখানে লেখা হয়েছে, এটা এখানে লেখা হয়েছে কারণ আমার হচ্ছে দুইটা ডেটা সেট, মানে দুইটা যে ইনস দেয়া আছে এখানে, দুইটা রো, একটাতে নো আছে আরেকটাতে নো আছে। তার মানে আমার কি, এখানে যদি আমরা প্রবাবিলিটি বের করার ফর্মুলাটা জানি কি, পি অফ নো যদি আমরা বের করি, নো এর ক্ষেত্রে কি হবে, আমাদের দুইটার মধ্যে দুইটাই আছে নো, তার মানে 2/2 করলে কত হবে, 1 হবে। সেই ওয়ানটাই করছে, যে পি অফ নো সমান 2/2 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা এনট্রপি ক্যালকুলেশন করবো, এইচ এস সানি এনট্রপি, এনট্রপি ক্যালকুলেশন করলে কি হয়েছে, 0 হয়েছে। কেন 0 হয়েছে, কারণ আমরা এই যে এখানে বলছিলাম যে আমার
ইফ অল দ্য ইনস্ট্যান্স বিলং টু এ সিঙ্গেল ক্লাস দ্য এন্ট্রপি ইজ জিরো। তার মানে এখানে আমার ডেটা সেটে এই সানির জন্য এই প্লে টেনিসের দুইটাই আমার নো, তার মানে দুইটাই বিলংস করতেছে সেম ক্লাস, নো ক্লাসে। এই কারণে আমাদের এই জায়গায় এইচ অফ এস সানি আমার এটা জিরো। ওভারকাস্টের ক্ষেত্রে কি হবে? পি অফ ইএস এর জন্য, ইএস এর জন্য ওয়ান, কারণ ওখানে একটার মধ্যে একটাই ইএস ওভার ইএস আছে, তার মানে 1/1। তো ওভারকাস্টের জন্য প্রবাবিলিটি জিরো, এটার জন্য জিরো। এনট্রপি বের করলাম। এবার এনট্রপি বের করার পরে আমাদের আউটলুক এই কলামটার জন্য ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করবো। আমাদের প্রত্যেকটা যে ফিচার্স দেয়া আছে, আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে এই প্রসিডিউরে আমাদের ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করতে হবে। তো এই সব এস আউটলুক ইকুয়াল টু ওই যে ওই ফর্মুলাটা কি ছিল, যে আমার প্রথমটার যে চারটা আমার ইয়ে ছিল, ক্লাস টোটাল টোটাল ডেটা সেটে চারটা আমাদের রো ছিল, চারটা রো এর মধ্যে আমাদের প্রথমে যেটা নিয়ে কাজ করছি সেটা হলো কি, সেটা হলো ওই আউটলুকের সানি। তার মানে চারটার মধ্যে সানির কয়টা আছে? দুইটা আছে। এবং ওই সানির জন্য আমার কি কত আসছে? সানির জন্য আমার এনট্রপি কত আসছিল? জিরো, সেটা দিয়ে গুণ। এবার সানির জন্য, সানি না তো, এরপরে আপনার দ্বিতীয়টা ছিল আমার ওভারকাস্ট। ওভারকাস্টে চারটার মধ্যে একটা ইয়েস, তো চারটার মধ্যে একটা ইয়েস, চার দিবে উপরে এক, 1/4 ইন্টু এটার জন্য পরেরটার জন্য আমরা এন্ট্রপি যে ক্যালকুলেশন করলাম জিরো। এর পরেরটা কিসের ছিল আমাদের? এর পরেরটা ছিল আমাদের রেইনও আমার এই চারটার মধ্যে, চারটা প্লেটেনিস এর মধ্যে রেইন কয়টা দেয়া আছে? আমার এখানে রেইন একটাই আছে। রেইন যদি দুইটা থাকতো তাহলে 2/, হতো, কিন্তু রেইন যেহেতু একটাই আছে সেহেতু 1/4। এবং রেইনের যে এন্ট্রপি আমরা ক্যালকুলেশন করছিলাম জিরো, সেটা জিরো গুণ হচ্ছে। গুণ হলে আমরা এখান থেকে একটা রেজাল্ট পাবো, সেটা হলো জিরো। এবার সেটার ইনফরমেশন গেইনটা হবে কি, আমার ওভারঅল ডেটা সেট, আমরা প্রথমে শুরুতেই ওভারঅল ডেটা সেটের একটা এন্ট্রপি ক্যালকুলেশন করছিলাম, এই যে ওভারঅল ডেটা সেটের যে এন্ট্রপি, সেটা থেকে আমাদের বিয়োগ করতে হবে আমাদের এই আউটলুক ফিচার্স যে এটার এন্ট্রপি কত। ওভারঅল ডেটা সেটের এন্ট্রপি মাইনাস আউটলুক ফিচার্স এর এন্ট্রপি ক্যালকুলেশন করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হলো এই আউটলুক ফিচার্স এর জন্য ইনফরমেশন গেইন। তো ইনফরমেশন গেইন ফর দ্য আউটলুক ফিচার্স ওয়ান মিনস the splitting outlook completely explain the data in small example and entropy becomes zero after the split. This process can repeatedly for other features to determine which split gives the highest information gain. The features with the highest information gain is selected at the next step to grow the decision tree. তার মানে আমাদের এই যে আউটলুক প্রত্যেকটা ফিচার্স, এখানে আমরা যখন ম্যানুয়ালি কোনো একটা ডিসিশন ট্রি তৈরি করবো, আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, ওয়াইন্ট, এগুলোর মধ্যে থেকে ম্যানুয়ালি যখন তৈরি করব, আমাদের কোনোটাকে তো আমাদের রুট হিসাবে ধরতে হবে, বা ডিসিশন ট্রি তৈরি করার সময় আমরা কোনো না কোনোটাকে রুট হিসাবে ধরবো। তো কোনটাকে আমি রুট হিসাবে ধরবো, এই রুট হিসাবে কোনটাকে ধরবো সেটা চুজ করার জন্যই আমাদের এই ইনফরমেশন গেইনের ক্যালকুলেশন করতে হয়। তো আমার এই ফিচার্স ডেটা সেটের যে ফিচার্স গুলো আছে সবগুলোর মধ্যে যেটার ইনফরমেশন গেইন আমার সবচেয়ে বেশি হবে সেটাকেই আমি রুট হিসাবে ধরবো। এরপর একটা বড় ডেটা সেটের জন্য দেয়া আছে। আচ্ছা, আমরা একটা ওই যে ডিসিশন ট্রি, তো এই ডেটা সেটের জন্য ম্যানুয়ালি ডিসিশন ট্রি আমরা কিভাবে তৈরি করতে পারি? আপনাদের দুইভাবে ডিসিশন ট্রি তৈরি করা যেতে পারে, একটা হলো ম্যানুয়ালি আর একটা হলো আপনার, ম্যানুয়ালি একটা ডিসিশন ট্রি তৈরি করা যায়, আবার ম্যানুয়ালি না করে আপনি একটা ওই যে ইনফরমেশন গেইন এবং এন্ট্রপি ক্যালকুলেশন করেও সেভাবে করা যায়। তো ম্যানুয়ালি ডিসিশন ট্রি তৈরি করলে কি হবে, আমরা ম্যানুয়ালি যে কোনোটাকে আমরা রুট হিসেবে ধরতে পারি, কিন্তু যখন আমরা ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করব তখন আমরা বুঝবো যে আসলে কোনটাকে আমরা রুটে রাখবো আর কোনটাকে এর পরে স্প্লিট করব। তো এখান থেকে আমরা যখন আমরা ম্যানুয়ালি করব তখন আমরা শুরু থেকেই শুরু করতে পারি, যে আউটলুক আছে, এই আউটলুকটাকে আমরা শুরুটাকে আমরা রুট হিসাবে ধরে ধরে এটা ট্রি তৈরি করলাম। তার মানে শুরুটাকে রুট হিসেবে ধরলাম। এখন আউটলুকের মধ্যে কয়টা ক্লাস আছে? সানি, ওভারকাস্ট, ট্রেন, তিনটা ক্লাস আছে। সেই তিনটা ক্লাস, এই যে এটা এজের মধ্যে এই ভ্যালুগুলো গেল। এবং আউটলুকের পরে আমার কি আছে? হিউম্যানিটি, সেটাকে একটা রাখলাম। ওয়াইন্ড আরেকটা কি রাখলাম। এখন এখানে টেম্পারেচারটাকে আসলে কনসিডার করা হয়নি, যে টেনিস খেলার জন্য টেম্পারেচার সবসময় লাগতেও পারে নাও পারে, এই জন্য টেম্পারেচার কনসিডার করা হয়নি। টেম্পারেচার কনসিডার করলে এই জায়গায় আরেকটা ব্রাঞ্চ আসতো, সেটা হলো টেম্পারেচার দিয়ে ট্রিটা আরেকটু বড় হতো।
সেটা করলে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে যদি আউটলুক আমার ওভারকাস্ট হয় তাহলে সেটা ইয়েস্ট। দেখেন এখান থেকে আমাদের দেখতে হবে যে আউটলুক ওভারকাস্টের জন্য রেজাল্ট কি আছে, এখানে ইয়েস আছে। পরের ওভারকাস্টের জন্য এখানে ইয়েস আছে। তারপরের ওভারকাস্টের জন্য ইয়েস, পরের ওভারকাস্টের জন্য ইয়েস। তার মানে এখানে আর স্প্লিট না করে আমরা ডিরেক্ট লিখে দিতে পারি যে আউটলুক যদি ওভারকাস্ট হয় তাহলে প্লেটেনিস ইয়েস, সবসময় ইয়েস। এটা আমরা ডেটা সেট থেকে এই ডিসিশনটাই পাচ্ছি। আউটলুক যদি সানি হয় তাহলে কেমন হয়? আউটলুক সানি, নো আছে, নো আছে, তারপরে সানির জন্য নো আছে, আবার ইয়েসও আছে। তার মানে এখান থেকে আমি পিওর একটা ডিসিশনে যেতে পারতেছি না যে আউটলুকটা আমার সানি আছে সেটার জন্য ইয়েস না নো। দেখা যাচ্ছে কিছু সংখ্যক নো আছে, কিছু সংখ্যক ইয়েস আছে। তাহলে আমাদের পরে আরেকটা কলাম নিয়ে তখন কাজ করতে হচ্ছে। যেহেতু আমরা টেম্পারেচার নিয়ে এখানে কাজ করতেছি না, পরে আমরা হিউম্যানিটিকে কনসিডার করলাম। তার মানে পরের আরেকটা ফিচারকে অ্যাড করলাম, সেটা হলো হিউম্যানিটি। যেহেতু আমি আউটলুকের সানি থেকে কোনো ডিসিশন পাচ্ছি না, সানির মধ্যে ইয়েসও আছে, নো আছে, তার মানে আমাদের পরের স্টেপে আসতে হবে, সেটা হলো হিউম্যানিটি। এখন হিউম্যানিটি আমরা দেখবো কি অবস্থা। হিউম্যানিটির মধ্যে আবার হাই আছে, নর্মাল আছে। তো হিউম্যানিটি যদি হাই থাকে তাহলে সেখান থেকে কি ডিসিশন পাওয়া যাচ্ছে? আর হাই থাকলে নো আছে দুইটা, ইয়েস আছে দুইটা। আর হিউম্যানিটি যদি নর্মাল থাকে তাহলে সেটা কি অবস্থা? নর্মাল থাকলে ইয়েস নো মিলাই আছে। তার মানে হিউম্যানিটি যদি হাই হয় তাহলে সেটা নো, হিউম্যানিটি যদি নর্মাল হয় তাহলে সেটা ইয়েস। তার মানে এই পুরাটা থেকে আমরা ডিসিশনে আসতে পারতেছি যে আউটলুক যদি আমার সানি হয়, সানি, হিউম্যানিটি হাই, তাহলে সেক্ষেত্রে নো। তাহলে দেখেন আউটলুকের সানির গুলার ক্ষেত্রে হিউম্যানিটি যদি হাই থাকে, দুইটাই হাই, তাহলে প্লেটেনিসের ডিসিশন নো। সানির ক্ষেত্রে হিউম্যানিটি যদি হাই থাকে ডিসিশন নো, আর সানের ক্ষেত্রে হিউম্যানিটি যদি নর্মাল থাকে তাহলে ডিসিশন হবে ইয়েস। এই টেবিল থেকেই সবকিছু তৈরি করতে হবে। আবার রেইনের জন্য ওয়ান্ট থাকলে ওয়ান্টে এখানে স্ট্রং, উইক এই দুইটাকে অ্যাড করে আমরা একটা ট্রি তৈরি করতে পারি। আচ্ছা, এখানে এটার জন্য এনট্রপি ক্যালকুলেশন করা হয়েছে যে এখানে আমার ক্লাস আছে দুইটা, দুইটা ক্লাস, আর টোটাল ইনস্ট্যান্স আছে আমার কয়টা? 14টা রেকর্ড আছে, তার মধ্যে 9টা ইয়েস আর 5টা নো। তো এখান থেকে 14-র মধ্যে 9টা ইয়েস এর জন্য এইভাবে করছে, আর নো এর জন্য এইভাবে করছে। এখান থেকে পুরোটা এনট্রপি। এরপরে আলাদা আলাদা প্রত্যেকটা ফিচার্সের জন্য, যে আউটলুকের জন্য এনট্রপি ক্যালকুলেশন করা হয়েছে, ওভারকাস্টের জন্য এবং রেইনের জন্য, পরে তিনটা থেকে আমরা এর একটা ইনফরমেশন গেইন পাইছি। তো এরকম ভাবে অন্য ফিচার্স গুলো, যে টেম্পারেচারের জন্য ইনফরমেশন, হিউম্যানিটির জন্য এবং ওয়ারেন্টির জন্য গেইন বের করার পরে আমরা দেখতেছি কোনটার ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি। এই আউটলুকের ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি। তো এই আউটলুকটাকেই আমরা রুটে রাখতে পারি। তো এখান থেকে আপনাদের এইভাবে ম্যাথ গুলো করতে হবে যে কোন একটা ডেটা সেট দেওয়া থাকলে সেখান থেকে একটা ম্যানুয়ালি ডিসিশন ট্রি তৈরি করতে হবে, অথবা এটা এরকমও থাকতে পারে, বা আপনার ইনফরমেশন গেইন আর এন্ট্রপি ক্যালকুলেশন করে আমাদের ডিসিশন ট্রি নিতে হবে। তো এখান থেকে 25 মার্কের আর কি কাভার হবে। আচ্ছা, কে মিনস ক্লাস্টারিং একটা অ্যালগোরিদম দেওয়া ছিল। তো ক্লাস্টারিং আমরা জানি কি, ক্লাস্টারিং হলো আনসুপারভাইজড মেশিন লার্নিং এর একটা অ্যালগোরিদম। আনসুপারভাইজড লার্নিং, তো এখানে কোনো লেভেল বা আউটপুট কলাম দেওয়া থাকবে না। আমরা এখান থেকে সিমিলারিটি মেজার করে ওই ক্লাস্টারে ভাগ করে কাজ করব। তো এখানে কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদমটা, যে ম্যাথমেটিক্যাল অবজেক্টিভটা, সেটা ফর্মুলা জে ইকুয়াল টু সামেশন অফ কে আই ইকুয়াল টু 1 সামেশন অফ এক্স সি আই এক্স মাইনাস মিউ আই। তো এখানে কে হলো নাম্বার অফ ক্লাস্টার, সি আই ক্লাস্টার সংখ্যা, আর ইউ মিউ আই হলো সেন্ট্রয়েড ক্লাস্টারের, আর এক্স হলো ডেটা পয়েন্ট গুলো। এখন আমরা এখান থেকে কে কে যে চুজ করি, সেটা চুজ করার ওয়ে আছে। একটা হলো এলবো মেথড আর সিলহোটি স্কোর। এই দুইটা দিয়ে আমরা এর ভ্যালুটা চুজ করতে পারি। তো আমরা এরপরে ম্যাথ প্রবলেমটায় আসি, যে কে মিন ক্লাস্টারিং ইউজিং ম্যাথ প্রবলেম। যে প্রবলেমটা কি, ক্লাস্টার দ্য ফলোইং 4 ডেটা পয়েন্টস ইন্টু 2 ক্লাস্টার। এখানে কিছু পয়েন্ট দেয়া আছে, যে পয়েন্ট এ বি সি ডি, এবং সেটার কোঅর্ডিনেট দেয়া আছে। এখন এই পয়েন্ট গুলাকে কি বলা হয়েছে? আমরা কে নিয়ারেস্ট নেইবার, ওটা ছিল সুপারভাইজড। ওটা আমরা কি দেখছিলাম যে কে এর একটা ভ্যালুর জন্য নতুন একটা পয়েন্ট দেয়া থাকলে সেটা কোন ক্লাসে যাবে সেটা বের করতে বলা হয়েছে। বাট এখানে কি সেটা আছে? সেটা নাই। এখানে আছে কি, আমাদের কিছু পয়েন্ট দেয়া আছে, সেগুলোকে কিছু গ্রুপে ভাগ করতে হবে বা ক্লাস্টারে ভাগ করতে হবে। কিসের উপরে ভিত্তি করে? কে এর উপরে ভিত্তি করে। এখানে আমাদের ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। তো ইনিশিয়ালি আমাদের একটা সেন্ট্রয়েড ধরতে হবে। তো চুজ ইনিশিয়াল সেন্ট্রয়েড র্যান্ডমলি, এখানে কিছু ডেটা পয়েন্ট দেওয়া আছে, সেখান থেকে
আমাদের যেহেতু আমাদের দুইটা ক্লাস্টার, মানে দুইটা ক্লাস, দুইটার জন্য দুইটা সেন্টার পয়েন্ট ধরতে হবে। তো এখান থেকে র্যান্ডমলি দুইটা পয়েন্টকে আমরা চুজ করলাম, যে সেন্ট্রয়েড নাম্বার 1 এবং সেন্ট্রয়েড 2। এরপরে আমাদের ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে এই সেন্ট্রয়েড 1 এবং 2 এর সাথে। তো ডিস্টেন্স C1 মানে ওই সেন্ট্রয়েড যে 1, C1 এটার সাথে ওই 4টা পয়েন্টেরই ডিস্টেন্স ক্যালকুলেশন করব। আবার C2 এর সাথেও 4টা পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেশন করব। করার পরে আমাদের একটা অ্যাসাইনমেন্ট টেবিল তৈরি করতে হবে। সেই টেবিলটাকে আমাদের একটা পয়েন্ট থাকবে, কিছু ডিস্টেন্স টু C1 এর সাথে কিছু ডিস্টেন্স থাকবে, C2 এর সাথে কিছু ডিস্টেন্স থাকবে। এই ডিস্টেন্স থাকার পরে এখন আমি সেগুলোকে ক্লাস্টারে দিয়ে দিব। আর কোন ক্লাস্টারের মধ্যে যাবে, C1 এবং C2 এর এই ভ্যালুগুলা দেখবো। যে C1 এর ভ্যালুটা আছে আমার 0 0, আর C2 এর ভ্যালু আছে 8.49। এখন এটা, এই যে পয়েন্টটা, এটা এখন কোন কোন ক্যাটাগরির মধ্যে যায়, 0 এবং 8, সেটাকে সেই পয়েন্টের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। তো আমরা এখানে দেখি সেই, তাহলে প্রথমটা এটা আমার যায় হচ্ছে আমাদের যে ডিস্টেন্সটা সেটা আমার এইটা ক্লাস্টার 1 এর মধ্যে যায়। আবার পরেরটা আছে 5 আর 6, 5 এবং 6, 5 আর 6 সেটা কোন ক্লাস্টারের মধ্যে যায়। আমরা এখান থেকে ডিস্টেন্স ক্যালকুলেশন করব। তো ডিস্টেন্স আমরা ক্যালকুলেশন করলাম যে C1 এর জন্য ডিস্টেন্স, এই যে 0, 5, 8, 3, এগুলো সবগুলোই হলো আমার ডিস্টেন্স গুলো। তো এখান থেকে আমাদের ক্লাস্টার গুলোকে বসায় দিলাম, যে ক্লাস্টার 1 2 3। তার মানে এখান থেকে আমি পরে পাইলাম কি যে A B আর D, এই তিনটা হচ্ছে আমার ক্লাস্টার ক্লাস 1 এর মধ্যে গেছে, আর সিটে গেছে হচ্ছে 2 নাম্বারটা, সেটা হলো আমার ক্লাস্টার 2 এর মধ্যে। কোথা থেকে আমি পেলাম, এই যে এইখান থেকে আমি ক্লাস্টার গুলোকে চুজ করলাম। C2 নেওয়া হয়েছে। এখন আমরা যে পয়েন্ট গুলো বের করছি, C1 এর থেকে কোন পয়েন্ট গুলো দেখা যাচ্ছে কাছাকাছি, নিয়ারেস্ট সেন্টার, অ্যাসাইন পয়েন্ট টু নিয়ারেস্ট সেন্টার। যে C1 0 একটা কাছাকাছি, 5 আছে, 8 আছে, 3 আছে, কিছু পয়েন্ট গুলো আছে। তার মানে এর যে পয়েন্ট গুলা সেগুলা খুবই কাছাকাছি। আবার C2 এর জন্য কাছাকাছি করছি কোনটা, এই যে বের করছে। তো যেহেতু এখানে একদম কাছাকাছি এই সি এর যে ভ্যালুটা পয়েন্টটা ছিল 0, তার মানে ওই 8 0, এই পয়েন্টটা আমার C2 ক্যাটাগরির মধ্যে যায়, একদম কাছাকাছি ডিস্টেন্স, 0 কাছাকাছি। আর এটার একটা কাছাকাছি এখানে C1 এ দিলাম, এটা দুইটাই মোটামুটি কাছাকাছি, সেটাও C1 এ গেল। এটা একটা C1 C2 কাছাকাছি, যে আমার ডিস্টেন্স গুলো কোনটা কোনটার কাছাকাছি যায় সেটার উপর অ্যাসাইন করে আমরা দিয়ে দিলাম। তো এখানে C1 আর C2 এর মধ্যে দেখেন, এখানে C1 এর ভ্যালু আছে 0 আর C2 এর ভ্যালু আছে 8। তার মানে এটা C1টাই কাছাকাছি আছে। আবার এটাতে 5 আছে, 6 আছে, কোনটার ভ্যালু কম, C1 এর ভ্যালু কম, মানে C1 5 কম আছে, C1টা কাছাকাছি আছে। আবার এখানে 8 আর 0 আছে, এই দুইটার মধ্যে কোনটা কাছাকাছি, কম কোনটার ভ্যালু, C2 এর ভ্যালু কম, এই কারণে এখানে C2। আবার এখানে 3 আছে আর 5 আছে, এই 3 আর 5 এর মধ্যে কোনটা কম, এই C1 এরটা কম, এই কারণে এটা C1। তো এখানে ক্লাস্টার গুলো দিয়ে দিলাম, যে ক্লাস্টার 1 এর ক্ষেত্রে A B D, এটা হলো C1 এ, আর C2 এর মধ্যে হচ্ছে C। এরপরে আমাদের নতুন একটা সেন্ট্রয়েড পয়েন্ট বের করতে হবে। সেই পয়েন্টটা কি, এইভাবে বের করবো যে A B আর D, যে তিনটা আমার C1 এ ছিল, সেই তিনটার যে ভ্যালুগুলো আছে, যে 2 to 5 ÷ 3। 2 to 5 কোথা থেকে পেলো, ওই যে আমার পয়েন্ট গুলো থেকে, এই যে পয়েন্ট গুলো থেকে 2 2 আর এই 5, এই 2 to 5 ÷ 3। আর 10 5 8 কোথা থেকে পেলে, যে এখানে, এখানে 10 5 আর 8, এই তিনটা 10 5 8 ÷ 3 দিয়ে যে ভ্যালুটা পেলাম সেটাকে বসালাম। এরপরে নিউ C2, নতুন যে পয়েন্ট 8 4, এখানে এখানে এটা থেকে বের করলাম নতুন, এটা তো C2 এর মধ্যে সেমই যাবে। তো এখানে যেহেতু একটাই ভ্যালু আছে, সেটার জন্য আর ক্যালকুলেশন এভাবে করা হলো না। যদি আমার 2 3টা থাকতো তাহলে আমার এরকম ভাবে ক্যালকুলেশন করা হতো। তো এখান থেকে নতুন আবার আরেকটা সেন্ট্রয়েড পেলাম, C1 C2। এই দুইটা দিয়ে আবার প্রত্যেকটা ডিস্টেন্স ক্যালকুলেশন করব। ডিস্টেন্স ক্যালকুলেশন করে আমার দ্বিতীয় একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। করার পরে এখান থেকে আমরা ক্লাস্টার দিব, যে C1 এর ভ্যালু কম না C2 এর ভ্যালু কম, C1 এর ভ্যালু কম C1।
এখানে C1 কম, এখানে C2 কম, আর এখানে C1 কম দিয়ে দিলে আমাদের অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্ট ডিড নট চেঞ্জ, মানে আগের যে অ্যাসাইনমেন্টটা ছিল আগের এখানে ক্লাস্টার ওয়ানের মধ্যে A B D আর ক্লাস্টার টু তে সি, পরেরটাতেও আমার A B D আর সি হয়েছে। তার মানে দুইটাতে যেহেতু সেম হয়েছে, আমাদের ক্লাস্টারিংটা হয়ে গেছে। তার মানে ক্লাস্টার ওয়ানের মধ্যে যাবে A B D আর দ্বিতীয়টাতে সি যাবে। যেহেতু দুইটাতেই আমার সেম আছে, তার মানে আর আগানো যাবে না। তো এই হচ্ছে কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদম। এখন আহ, পরীক্ষা হয়তো দুইটা বা তিনটা স্টেপ করতে বলা হবে, ততগুলা স্টেপ করবেন। দেখা যাচ্ছে বেশিগুলো স্টেপ করতে সময় সাপেক্ষ ব্যাপার, দুইটা স্টেপ করবেন। আচ্ছা, এসভিএম এখান থেকে ছিল 15 মার্ক, একটা ম্যাথ প্রবলেম। তো এসভিএমটা হলো সাপোর্ট ভেক্টর মেশিন। এখানে আমাদের হাইপার প্লেন থাকে, কিছু মার্জিন থাকে, সাপোর্ট ভেক্টর কার্নেল দিয়ে আমরা ডিসটেন্স, আমাদের কিছু গিভেন পয়েন্ট দেওয়া থাকলে, ফিচার দেয়া থাকলে, ক্লাস দেয়া আছে। এখন এখান থেকে নতুন কোনো পয়েন্টের জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখানে ডিসিশন বাউন্ডারি W1 W(x1) W2 x2 + b = 0, এটার উপরে বেসিস করে এটা কাজ করে। এই প্রবলেমটা আমি ক্লাসে ভালোভাবে পড়াইছিলাম, ক্লাসে একদম মানে হাতে হবে করে। তো ওই ফর্মুলা দিয়ে আগাতে পারেন, অথবা আপনাদের মতো করে করতে পারেন এখানে যেভাবে করা আছে। আর র্যান্ডম ফরেস্ট, এখান থেকেও 15 মার্কস। তো র্যান্ডম, আমরা ডিসিশন ট্রিতে জানি একটাই ট্রি থাকে, বাট র্যান্ডম ফরেস্ট যেটা হয় সেখানে অনেকগুলো ট্রি থাকে। তো এটা সুপারভাইজ লার্নিং, এটাকে বলা হয় ইনসেম্বল অফ ডিসিশন ট্রি, বা র্যান্ডম ফরেস্ট একটা ইনসেম্বল টেকনিক। কারণ কি? কারণ হলো এখানে অনেকগুলো ডিসিশন ট্রিকে নিয়ে কাজ করা হয়, এবং একটা মেজরিটি ভোটিং এর উপরে এভারেজ প্রিডিকশন করা হয়। তো এখানে আউট অফ স্টাডি, প্রিভিয়াস অ্যাটেম্প, ক্লাস দেওয়া আছে, সেটার উপরে বেসিস করে আমাদের রেজাল্টটা নিয়ে আসতে হবে। যে ডিসিশন ট্রি, যে তো প্রিডিক্ট ওয়েদার স্টুডেন্ট হ্যাজ 7 আওয়ার স্টাডি এবং 2 প্রিভিয়াস অ্যাটেন্ড, স্টুডেন্টটা আসলে পাস করবে না ফেল করবে, সেটাই আমাদের রেজাল্ট নিয়ে আসতে হবে, মেজরিটি ভোটের উপরে ডিপেন্ড করে। তো এই একটা ম্যাথ প্রবলেম আছে। এগুলো ক্লাসে ভালোভাবে ধরে ধরে পড়াই দিছিলাম, ওখানে ক্লাস নোট গুলো যাদের কাছে আছে তাদের কাছ থেকে দেখে। তো এই হচ্ছে আপনাদের ওভারঅল সিলেবাস ডিসকাশন। আপনাদের জন্য শুভকামনা, ভালোভাবে পরীক্ষা দিয়ে একটু কন্টেন্ট গুলো ভালোভাবে ওভারভিউ দিয়েছেন, অনেক ফর্মুলা আছে, অনেক ডেটা সেট দিয়ে কোনটা কিভাবে করতে হবে এগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে। তো ঠিক আছে, আজকের এই ফাইনাল এক্সাম সিলেবাসের ডিসকাশনের সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।